প্রসেস সিনক্রোনাইজেশনের আগে নরমালি প্রসেস সিনক্রোনাইজেশনের মেইন ব্যাপারটা ছিল এরকম যে ধরো যখন দুইটা প্রসেস কাজ করে ইন ইউর অপারেটিং সিস্টেম, কোনো একটা দুইটা প্রসেস ধরো দুই টাইপের, ফর এক্সাম্পল ধরো তোমাকে কোনো ক্যালকুলেশন করতে হবে, ক্যালকুলেশনের মধ্যে প্রসেস এ যেটা, এর রেজাল্টটা তোমার আগে দরকার, বি এরটা পরে দরকার। এরকম হয় না অনেক সময়? যে ধরো অ্যাভারেজ করতেছি আমি, ধরো ফর এক্সাম্পল একটা পরীক্ষায় স্টুডেন্টদের গ্রেড মার্কের অ্যাভারেজ করতেছি। তো প্রথম তো আমার হচ্ছে আগে সবগুলো মার্ক যোগ করতে হবে, তাই না? তারপরে হচ্ছে আমি সেটাকে টোটাল নাম্বার দিয়ে ভাগ করবো, রাইট? সো ইট কামস ফার্স্ট অ্যান্ড ইটস এট দ্য সেকেন্ড, এরকম। তো অপারেটিং সিস্টেমের যে মানে সরি, আচ্ছা, প্রসেস সিনক্রোনাইজেশন কি আমাদের ফাইনালে থাকবে? থাকার তো কথা না বেসিকলি, বাট যদি থাকে মানে বেসিক্সটা লাগবে আর কি অ্যাকচুয়ালি। কারণ আলটিমেটলি যখন তুমি ফাইনালে যদি এরকম কোনো একটা প্রবলেম দিয়ে দেয় যে অ্যাট দ্য সেম টাইম ইউ হ্যাভ টু শিডিউল দ্য ফাইল সিস্টেমস অ্যাজ ওয়েল অ্যাজ তোমার যদি হচ্ছে কোনো অর্ডার করতে হয়, মেবি থাকতে পারে, শিওর না। কিছুটা আইডিয়া নিয়ে রাখা বেটার আই গেস। কিন্তু আমাদের আরেকটা কি যেন আছে লাস্ট সেমিস্টার, লাস্ট আমাদের যেটা আসছিল তামিম, কি যেন একটা আসছিল না টপিক? না রাউন্ড রবিন দিয়ে কি যেন একটা আসছিল না, টাইম কি জানি? টাইম শিডিউলিং? হ্যাঁ, টাইম শিডিউলিং, যেটা ওই যে রাউন্ড রবিন দিয়ে লাস্ট মিড টার্মে হ্যাঁ হ্যাঁ, আমাদের আসছিল। মাল্টিপল ফিডব্যাক গুলো ওই আসছিল। টপিকটা কি থাকবে আমাদের? না ওইটা নাই। ওকে, ওইটা তো বেসিক্যালি হচ্ছে ইয়ার জন্য, বেসিক্যালি অপারেটিং সিস্টেমের শিডিউলিং এর জন্য। আচ্ছা। আর ফাইনালে হচ্ছে যেটা আছে অ্যাজ ফার অ্যাজ আই নো যে ফাইল সিস্টেম ম্যানেজমেন্টটা আছে, জার্নালিং ক্রাশ। ফাইনালে জাস্ট ফাইল সিস্টেম ম্যানেজমেন্ট থাকবে? না, ক্রাশ কনসিস্টেন্সি আরো আছে, মেমোরি ম্যানেজমেন্ট, ওইগুলো এখনো আমাদের পড়ায় নাই অ্যাকচুয়ালি। ও আচ্ছা, আচ্ছা আমাদের ঠিক জাস্ট আছে। এটা থাকবে। আচ্ছা তাহলে এটা শুরু করি। আচ্ছা, তো নরমালি প্রসেস সিনক্রোনাইজেশনের মেইন ব্যাপারটা এইটাই যে আমি অর্ডার করতে চাচ্ছি। মানে স্যার কি বলছে ফাইনালে থাকবে তামিম? 25 থেকে 42? কোন 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 স্লাইডের এটা? কি এটা মনে হয় সেকেন্ড স্লাইডে ছিল না আমাদের? আ- আচ্ছা আচ্ছা, ওকে ওকে, ঠিক আছে, ওকে। আচ্ছা, তো বেসিক্যালি দুইটা প্রসেস যখন কাজ করবে, আমার টু লাইক অর্ডার দ্য আউটপুটস, এই সবার সিনক্রোনাইজেশনের পার্টটা প্রয়োজন হয়। তো নরমালি আমি যদি বলি যে এই প্রসেসকে আমি বললাম হ্যালো প্রিন্ট করতে, ওকে বললাম ওয়ার্ল্ড প্রিন্ট করতে। সো ইন সো মেনি মেশিনস ব্যাপারটা যখন প্যারালালি হয়, যখন আপনি বারবার রান দেন, সো আপনি হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট আউটপুট দেখতে পারবেন। ফর এক্সাম্পল, এটা হ্যালো ওয়ার্ল্ডও আসতে পারে, অথবা হ্যালো ওয়ার্ল্ডের এইচইএল আসলো, তারপর এখান থেকে আবার ডব্লিউআর আইসা পড়তে পারে, আবার এখানে স্পেসটা তারপরে আসতে পারে, তারপর এল ও এল ডি এরকমও আসতে পারে। মানে একটা সিনক্রোনাইজেশন না থাকলে এরকমই হবে যে আপনার একটা ওয়ার্ড ভেঙে এটার মাঝখানে আরেকটা আউটপুট এসে পড়তে পারে। এটা কেন হয়? কারণ হচ্ছে আমাদের অপারেটিং সিপিইউ যে কাজগুলো করে বা প্রসেস যেভাবে রান হয়, সেটা হচ্ছে প্যারালালিজম অ্যান্ড কনকারেন্সি দুইটা একসাথে করে। সো দেখা যায় যে মাল্টিকোর প্রসেসর গুলোতে দেখা যায় একটা প্রসেস এক একটা কাজের রান করতেছে এক একটা করে। সো তখন দেখা যাবে যে ধরেন এটা হইতেই পারে যে এর আগে বি এর কাজ শেষ হয়ে গেছে, অথবা এমনও হইতে পারে যে এ কাজ করতেছে করতেছে, বি এসে এখানে ইন্টারাপ্ট করলো, করে বি একটু কাজ করলো, আবার এ এসে ইন্টারাপ্ট করলো, আবার এ কাজ করলো, এরকম ব্যাপারগুলো হয়। এই জন্য হচ্ছে এই প্রবলেমগুলো যাতে না হয় বা এই প্রবলেমগুলো যাতে কমানো যায়, দ্যাটস ওয়াই প্রসেস সিনক্রোনাইজেশনের একটা কনসেপ্ট আসা পড়ে। আবার দেখা যায় অনেক সময় এরকম হয় যে যখন আপনার শেয়ার্ড মেমোরি সিস্টেম থাকে, ধরেন ফর এক্সাম্পল এখানে একটা ভ্যালু আছে 10, এখন এখানে প্রসেস এ হচ্ছে, এর কাজ হচ্ছে 10 থেকে আরো 10 বাড়াবে, তো ও জাস্ট 10 বাড়াবে, আর প্রসেস বি এর কাজ হচ্ছে 10 কমাবে। সো অ্যাট দ্য সেম টাইম যদি দুজন একই টাইমে যদি এটা অ্যাক্সেস করে, এ যেটা বাড়াবে সেটা হচ্ছে 10 যোগ 10 ইকুয়াল টু 20, আর বি যেটা করবে 10 থেকে আরো 10 কমায় ফেলবে, তো বি করবে 0। বাট অ্যাকচুয়ালি যেটা হওয়া দরকার ছিল যে এ যদি 10 বাড়ায় 20 হবে, 20 থেকে 10 কমে গিয়ে আবার 10 হওয়ার কথা ছিল না? বাট এইখানে যেটা হয় যে যেহেতু দুজন একই টাইমে এটাকে অ্যাক্সেস করে, দুজনই দেখে এখানে আসলে 10 আছে, অ্যান্ড 10 থাকার কারণে আহ, দুজনই হচ্ছে দুজনের মতো করে অপারেশনটা করে। সো ও যখন অপারেশনটা করে ও করলো এটাকে 20, ও যখন অপারেশনটা করে 10 থেকে
10 মাইনাস করে করলো 0, বাট অ্যাকচুয়ালি হওয়া উচিত ছিল যে 20 মাইনাস 10 ইকুয়াল টু 0, রাইট? মানে ব্যাংকে যখন আপনি টাকা রাখবেন 10,000 টাকা পাঠাইলে 20,000 হবে, দেন ওইখান থেকে কেউ একজন 10,000 নিলে থাকবে 10,000। এই প্রবলেমগুলো হচ্ছে আমাদের সিস্টেম ডিজাইনের ক্ষেত্রে থাকে, অপারেটিং সিস্টেমের কিছু কমপ্লেক্সিটি জায়গাগুলোতে। তো এটা বেসিক্যালি হচ্ছে প্রসেস সিনক্রোনাইজেশন নেসেসিটিটা আর কি। তো আপনাদের যখন প্রশ্ন করবে তখন দেখবেন এরকম অ্যানোমালির কথা বলে দিবে যে লাইক এরকম একটা শেয়ার্ড মেমোরি সিস্টেম ছিল, তো এখন ওইটার মধ্যে একটা প্রসেস দেখলো এইটা, আরেকটা প্রসেস থেকে আউটপুট আসলো এইটা, বাট এখানে কি সমস্যা হয়েছে অর সামথিং। তো তখন হচ্ছে আপনি একটা অ্যাজাম্পশন দিয়ে নিতে পারেন যে এখানে আসলে প্রসেস সিনক্রোনাইজেশনের ব্যাপারটা আসছে আর। সো এটাই হচ্ছে এখানে জিনিসগুলো বলছে যে প্রসেস ক্যান এক্সিকিউট কনকারেন্টলি অর প্যারালাল। লেটস সি এখানে ইউনিক কি বলছে। এগুলো হচ্ছে আমরা এতক্ষণ যা যা বলছি ওইগুলোই বলছে বেসিকলি। মেইনলি হচ্ছে কি যে শেয়ার ডেটাকে প্রোটেক্ট করার জন্য এবং হচ্ছে ওটার ভ্যালুটাকে ঠিকঠাক ইভ্যালুয়েট করার জন্য আমার হচ্ছে প্রসেস সিনক্রোনাইজেশনটা লাগবে। এখন এই সিনক্রোনাইজেশনটা করার মেইন কনসেপ্টটা হচ্ছে এরকম যে যখন একটা শেয়ার্ড মেমোরি, ফর এক্সাম্পল এটা যদি আমার শেয়ার্ড মেমোরি হয়, এখানে যদি হচ্ছে বি হয়, এটা হচ্ছে প্রসেস এ। তো প্রসেস এ যখন এই মেমোরির উপর অপারেট করবে, বি যদি হচ্ছে এটাতে অ্যাক্সেসও করতে চায়, এ সেটাকে লক করে রাখবে। লাইক হচ্ছে আমি এখন এখানে কাজ করতেছি, নো ওয়ান ইজ অ্যালাউড টু এন্টার ইন মাই রুম। তারপরে এর যখন কাজ শেষ হয়ে যাবে, এ তখন হচ্ছে আনলক করবে, এর কাজ শেষ, তখন বি এন্টার করবে, বি এন্টার করে বি তার কাজটা করবে, তার যে অপারেশনস গুলো আছে সেইগুলো করবে। মাঝখানে এ যদি আবার আসতে চায়, এ পারবে না, বিকজ সামওয়ান ইজ ইউজিং দ্য রুম, এরকম। সো এটা কিভাবে করব বা এই লকটা কিভাবে করা হয়, বেসিক্যালি আমাদের প্রোগ্রামিং এ আমরা যে ওয়াইল লুপ ইউজ করি, ওই ওয়াইল লুপটাকে এখানে বেসিক্যালি ম্যানিপুলেট করা হয় অ্যান্ড করে হচ্ছে মানে ফর এক্সাম্পল একটা প্রোগ্রামকে যদি আমি লুপে আটকায় রাখতে পারি, দ্যাট মিনস দ্য প্রোগ্রাম ইজ ওয়েটিং, রাইট? সো দিস ইজ দ্য মেইন কনসেপ্ট অফ লাইক প্রসেস সিনক্রোনাইজেশন, যে একটাকে আটকায় দেন আরেকটাকে আমি কাজ করতে দিব আর কি, এরকম। তো এখানে যদি হচ্ছে আমরা একটা বেসিক প্রবলেম দেখি যে আমাদের প্রডিউসার কনজিউমার প্রবলেম যেটা থাকে, ধরেন এটা হচ্ছে আমার একটা অ্যারে আর এটা হচ্ছে আরেকটা অ্যারে। তো এই অ্যারের কাজটা হচ্ছে শুধু প্রডিউস করবে, এই অ্যারের কাজটা হচ্ছে শুধু কনজিউম করবে আর কি। তো কিরকম ধরেন হচ্ছে অ্যারেতে, আচ্ছা এটাকে আরেকভাবে এক্সপ্লেইন করা যায়, দেখুন। ধরেন এখানে আপনার একটা অ্যারে আছে, অ্যারের মধ্যে হয়তো বা দুইটা এলিমেন্ট আছে। এখানে একটা প্রসেস আছে, সে প্রডিউসার, যে হচ্ছে এখানে অ্যারের মধ্যে এলিমেন্ট পাস করবে বা প্রডিউস করবে। আর এখানে একজন কনজিউমার আছে যে অ্যারের, আচ্ছা কনজিউমারের পজিশনটা এখানে হইলে ভালো হয়। কনজিউমার যে করবে কি, এখান থেকে একটা একটা করে এলিমেন্ট নিয়ে যাবে, এরকম আর কি কনজিউমারের কনসেপ্টটা। তো এখানে যেটা হয়, মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রবলেম যেটা হয় যে ধরেন আপনার কাছে এলিমেন্ট আছে একটা, প্রডিউসার কখন প্রডিউস করবে, যখন হচ্ছে কোনো এলিমেন্ট থাকবে না। তো যেহেতু একটা এলিমেন্ট আছে, কনজিউমার হচ্ছে সে কনজিউম করলো। তো যখন কনজিউম করলো, দেয়ার ইজ নো এলিমেন্ট ইন দেয়ার, অ্যান্ড যখন প্রডিউসার আবার দেখলো যে কোনো এলিমেন্ট এখানে নাই, তখন সে করলো কি প্রডিউস করে ফেললো, এরকম। দেন কনজিউমার আবার নিয়ে গেল। But the problem happens when there is no element, sorry, one element. এখন প্রডিউসার দেখতেছে যে এখানে আসলে কোনো প্রোডাকশনের কোনো প্রয়োজন নাই, there is already an element in here. But কনজিউমার দেখতেছে যে একটা এলিমেন্ট আছে, আমি নিয়ে গেলাম। বাট অ্যাট দ্য সেম টাইম যখন খালি হয়ে গেল, তখন কিন্তু শেয়ার্ড মেমোরিতে দুজন অ্যাক্সেস করে আসছে। তো প্রডিউসার কিন্তু জানতো যে এখানে আসলে কোনো একটা এলিমেন্ট আছে, আমার আর প্রডিউস করতে হবে না। বাট যখন নিয়ে গেছে, প্রডিউসার কিন্তু এই আপডেটটা কেউ দিচ্ছে না। সো প্রডিউসার ওই একবার যে ভ্যারিয়েবলটাকে আপডেট করছে, দেখছে যে এখানে একটা এলিমেন্ট আছে আর প্রডিউস করতে হবে না। সো প্রডিউসার ইজ ওয়েটিং ফর দ্য এলিমেন্ট টু গো অ্যাওয়ে, আর কনজিউমার ইজ ওয়েটিং ফর দ্য প্রডিউসার টু প্রডিউস সামথিং। সো দুজনই হচ্ছে একটা লাইক আটকানো সিচুয়েশনের মধ্যে পড়ে আছে। কনজিউমার ভাবতেছে এটা হচ্ছে খালি হয়ে আছে, আর প্রডিউসার দেখতেছে যে এটাতে অলরেডি একটা এলিমেন্ট আছে। এই প্রবলেমটার জন্যই নরমালি হচ্ছে রিড টাইমটা, বা ধরেন এই যে অ্যারেতে যে অ্যাক্সেস করবে, এই অ্যাক্সেস টাইমটা একসাথে করতে না দেওয়া বেটার। ফর এক্সাম্পল যখন আমার একটা এলিমেন্ট আছে, প্রডিউসার এসে চেক করে চলে যাবে, চেক করে দেখছে এলিমেন্ট আছে, প্রডিউসার উইল গো অ্যাওয়ে অ্যান্ড কনজিউমার হচ্ছে এটা কনজিউম করবে। আফটার দ্যাট প্রডিউসার হচ্ছে আবার আসবে, এসে আবার চেক করবে, যখন দেখবে যে এখানে কোনো এলিমেন্ট নাই, দেন হচ্ছে প্রডিউসার এটা প্রডিউস করবে, এরকম। তো আচ্ছা, এই পর্যন্ত কি ক্লিয়ার? আচ্ছা, তার মানে আমাদের মেইন প্রবলেমটা কি, যে অ্যাক্সেসিং দ্য শেয়ার্ড মেমোরি এট দ্য সেম টাইম, তাই না? একটা মেমোরি যদি হচ্ছে
সেম টাইমে আমি অ্যাক্সেস করি, দ্যাটস দ্য প্রবলেম। বাট আমি যদি মেমোরিটাকে ওয়ান বাই ওয়ান এট এ টাইম অ্যাক্সেস করতে দিতাম, তাইলে হচ্ছে এত প্রবলেম আমার দেখা লাগতো না আর কি। তো তার মানে এইটাই হচ্ছে এখানে বেসিকলি বলছে যে আচ্ছা ওয়াইল ট্রু দিয়ে কি বুঝাইছে, যে লাইক ধরেন কথার কথা প্রোডিউসার ইনফিনিট অ্যামাউন্ট অফ টাইম প্রোডিউস করতে থাকবে, কনজিউমারও ইনফিনিট অ্যামাউন্ট অফ টাইম হচ্ছে কনজিউম করতে থাকবে আর কি। এরকম দুইটা প্রোগ্রাম যদি হয়, তাইলে প্রোডিউসার কখন প্রোডিউস করবে, যখন হচ্ছে আমার ওয়েট কোনটা প্রোডিউসার কোনটা কনজিউমার, আচ্ছা এটা হচ্ছে কনজিউমার প্রসেস, এটা হচ্ছে প্রোডিউসারের প্রসেস। আচ্ছা তো এখন যখন আমার হচ্ছে কাউন্টার ইকুয়াল টু বাফার সাইজ, এটার মানে হচ্ছে যখন আমার পুরো অ্যারেটা হচ্ছে ফিল আপ, আর কোনো জায়গা নেই, প্রোডিউসার কিন্তু আর প্রোডিউস করে লাভ নেই, তাই না? প্রোডিউসারকে ওয়েট করতে হবে মানে ফর দ্য কিউ টু বি এন্ড, রাইট? সো এটা এই জন্য যখন হচ্ছে কাউন্টারের সাইজ, কাউন্টার দিয়ে আমরা আসলে বুঝাচ্ছি যে ধরেন অ্যারেটার সাইজ হচ্ছে 10 আর কাউন্টারের সাইজ হচ্ছে যে কয়টা জিনিস, সরি যেহেতু কনজিউমার আমরা ইয়া দিয়ে বুঝাইছি, সি দিয়ে বুঝাইছি, লেটস ইউজ সি। আচ্ছা তো টোটাল অ্যারের ক্যাপাসিটি হচ্ছে আমার 10, আমি 10টা এলিমেন্ট যদি আমার থাকে তাহলে তার প্রডিউস করে লাভ নেই। সো যখন আমার কাউন্টার ইকুয়াল টু বাফার সাইজ হয়ে গেল, আই ডু নাথিং। সো এটা একটা ইনফিনাইট ওয়াইল লুপ না? এখানে হচ্ছে সে আটকায় গেল প্রোডিউসার, যেহেতু হচ্ছে কাউন্টারের সাইজটা হচ্ছে বাফার সাইজের সমান, তার মানে দেয়ার ইজ নো স্পেস টু প্রডিউস অ্যান এলিমেন্ট, রাইট? অন দ্য আদার হ্যান্ড কনজিউমারের যে থ্রেডটা আছে, মানে প্যারালালি দুইটাকেই দেখতে হবে আমার, দুইটা প্রোগ্রাম কি করতেছে। কনজিউমার কখন বন্ধ হয়ে যাবে, ফর এক্সাম্পল কনজিউমারের কেসটা হবে এরকম, যখন আমার অ্যারেতে কোনো এলিমেন্ট নাই, ফর এক্সাম্পল পুরো অ্যারেটা খালি, তখন কিন্তু আর কনজিউমার কনজিউম করতে পারবে না। সো কনজিউমার শুড ওয়েট, তাই না? সো এইটাই এখানে বোঝাচ্ছে যে যখন কাউন্টার ইকুয়াল টু 0, তার মানে কোনো এলিমেন্ট আমার অ্যারেতে নাই, তখন হচ্ছে ডু নাথিং, তার মানে এখানে তোমার ওয়েট করতে হবে। সো প্রোডিউসার ওয়েট করে যখন ফিল আপ হয়ে যায় পুরো অ্যারে, আর কনজিউমার ওয়েট করে যখন পুরো অ্যারে খালি হয়ে যায়, ঠিক আছে? আচ্ছা এখন এখানে ওয়েট করে। এখন পরবর্তীতে ধরেন কথার কথা একটা অ্যারেতে একটা এলিমেন্ট আছে, কথার কথা। তো একটা কনজিউমার যখন নাকি দেখবে এখানে কাউন্টার কিন্তু শূন্য না, কাউন্টারের ভ্যালু এখানে 1, তাই না? যেহেতু একটা এলিমেন্ট আছে, তো যেহেতু কাউন্টার একটা আছে, অলরেডি একটা এলিমেন্ট আছে, কনজিউমার কি করবে, নেক্সট কনজিউম বলে একটা ভ্যারিয়েবলে সে বাফার থেকে, বাফার বলতে এই অ্যারেটাকে বোঝানো হচ্ছে আর কি। সো এই এলিমেন্টটাকে সে করবে কি, কনজিউম করবে। কনজিউম করার পরে সে হচ্ছে এটাকে মানে হি উইল টেক ইট আউট অফ দ্য বাফার, সো ইট উইল নো লঙ্গার বি দেয়ার, অ্যান্ড দেন সে ওই তার ইন্ডেক্সটাকে হচ্ছে ঠিক মতো মানে কি বলে ঠিক করবে আর কিরকম। এটা তো অ্যাকচুয়ালি কিউ মেনটেন করা হইতেছে, তাই না? মানে ফর এক্সাম্পল ধরেন কথার কথা 1 2 3, তো প্রথমে মানে যে যে অর্ডারে হচ্ছে ভেতরে ঢুকবে তার প্রথম থেকে এলিমেন্ট হচ্ছে বাহিরে বের হবে আর কি, বেসিক্যালি স্ট্যাক টাইপের আপনি ধরতে পারেন। আর যদি কিউ চিন্তা করি তাহলে সবার আগে 3 বের হবে, তারপর 2 বের হবে, তারপর 1 বের হবে, এরকম। সো এইটার জন্যই বেসিক্যালি তারা দুইটা ইন্ডেক্স মেনটেন করতেছে, একটা হচ্ছে আউট, একটা হচ্ছে ইন। সো যখন আমার বের হবে তখন এই থার্ড যে এলিমেন্টটা এটা বের হবে, সো এটাকে তারা আউট দিয়ে রিপ্রেজেন্ট করতেছে। আর যখন প্রোডিউসার প্রোডিউস করবে তখন হচ্ছে একদম শুরুর দিকের ইন্ডেক্সে সে এলিমেন্ট প্রোডিউস করবে, সেটাকে তারা ইন দিয়ে রিপ্রেজেন্ট করতেছে আর কি বেসিক্যালি। আর যখনই হচ্ছে একটা কনজিউমার কোনো একটা জিনিস কনজিউম করে ফেললো, সে কাউন্টারের ভ্যালু 1 করে কমাবে, এটা হচ্ছে কনজিউমারের ব্যাপারটা গেল। আর এখানে সে কনজিউম কখন করতে পারবে, যখন তার এই ওয়েটিং পিরিয়ডটা শেষ হয়েছে, তার মানে কাউন্টারের ভ্যালু ইজ নট ইকুয়াল টু 0। এখন প্রোডিউসার কখন প্রোডিউস করতে পারবে, যখন হচ্ছে একটা মিনিমাম একটা এলিমেন্টের জন্য হইলেও জায়গা আছে, স্পেস লেফট। একটা এলিমেন্টের জন্য যদি জায়গা থাকে তখন প্রোডিউসার প্রোডিউস করতে পারবে। সো কথার কথা ধরেন আমার কাছে এখন একটা এলিমেন্টের জন্য জায়গা আছে, তার মানে এখানে প্রোডিউসারের ওয়েট পিরিয়ডটা শেষ হবে, এখন সে এখানে এসে পড়বে, রাইট? অ্যান্ড দেন বাফারের যে ইন্ডেক্স, মানে ফর এক্সাম্পল ধরেন প্রোডিউসারের যদি একটু আবার ড্র করি, আচ্ছা কথার কথা এখানে এলিমেন্ট নাম্বার 1, এখানে এলিমেন্ট নাম্বার 2, আর এই জায়গাটা ফাঁকা। তো যখন বাফার হচ্ছে কোনো কিছু ইনক্লুড করবে, কারণ আমরা একটা কিউ মেনটেন করার চেষ্টা করতেছি, কিউ ইজ বেসিক্যালি যে একটা লাইন, সামনে যে দাঁড়াইছে সেই সবার আগে বের হবে,
পেছনে যে দাঁড়াইছে সে তার পরে বের হবে, এরকম আর কি। সো এই জন্য বেসিকলি এই ইন্ডেক্সটা দিয়ে হচ্ছে ওইটা মেনটেন করা হইতেছে। অ্যান্ড নেক্সট প্রডিউস ইজ বেসিকলি হচ্ছে নতুন কোনো একটা আইডিয়া সে প্রডিউস করে রাখছে হয়তো, বা এটা হচ্ছে সে জাস্ট বাফারের মধ্যে ইনপুট দিচ্ছে আর কি। সো দিস ইজ দ্য প্লেস ফর নেক্সট প্রডিউস। নেক্সট প্রডিউসড। অ্যান্ড তারপরে এখানে কি করতেছে, বেসিকলি দুইটা কাজ করতেছে, ইন প্লাস ওয়ান, তারপর মড বাফার সাইজ। এটা করার মেইন কারণটা হচ্ছে যে ধরেন আমার একটা অ্যারে আছে, এটার ইন্ডেক্স ক্যাপাসিটি হচ্ছে ৫। তো আমি যদি সার্কুলার অ্যারে তৈরি করতে চাই, যেটা আমরা ডেটা স্ট্রাকচারে দেখে আসছিলাম, ফর এক্সাম্পল ৫ এর পরের ইন্ডেক্সটা কি আবার ০ হয়ে যাইতে হবে, 0 1 2 3 4। সো আমি যদি হচ্ছে প্রত্যেকটা ৫, তো এখানে যে রেজাল্টটা আসবে, রেজাল্টটা কি 0 থেকে ৪ এর মধ্যে না? সো আমার এই নাম্বারটা যতই বেড়ে যাক না কেন, আমি যখন মড করতেছি একদম, মানে ফর এক্সাম্পল এখানে এলিমেন্ট দিলাম, পরবর্তী এলিমেন্টটা কি হবে, ৫ এর জন্য হবে, সো ৫ মড ৫ ইকুয়াল টু 0। সো ইট কামস ব্যাক এগেইন টু দিস ইন্ডেক্স। এরকম করে এটা বেসিক্যালি সার্কেল করতে থাকবে আর কি বিটুইন দ্য অ্যারে স্পেস, এরকম। সো এই জন্য বেসিক্যালি হচ্ছে এই মডিউলাস অপারেশনটা করা হয়, সো দ্যাট এটা বাফার সাইজ যেটা আমরা ৫ ধরে নিছিলাম ওটাকে এক্সিড না করতে পারে। সেম ভাবে এই যে আউট, মানে যেখান থেকে হচ্ছে বেসিক্যালি কনজিউম করবে যে ইন্ডেক্স থেকে, ওইটাকে হচ্ছে এরকম সার্কুলেট করা হয়, সো দ্যাট এটা হচ্ছে বাফার সাইজ এক্সিড না করে ফেলে অ্যান্ড একটা সার্কুলার অ্যারে ইন্ডেক্স মেইনটেইন করতে পারে। আচ্ছা, এতটুকু ক্লিয়ার? আচ্ছা, আফটার দ্যাট এখানে একটা প্রবলেম যেটা আমরা বলছিলাম না, যে ধরেন এরকম এখানে ১০ লেখা আছে, একটা প্রসেস আসলো, প্রসেস এসে এটাকে, মানে এই প্রসেসের কাজ হচ্ছে ১০ করে বাড়ানো, এই প্রসেসের কাজ হচ্ছে ১০ করে কমানো, রাইট? সো এ এসে বাড়াইলো হয়ে গেছে ২০, বি এসে কমাইলো হয়ে গেছে 0, কারণ বি তো দেখছে ১০, এও দেখছে ১০। সো দেয়ার ইজ এ গ্যাপ অফ 20 গ্যাপ। সো এই গ্যাপ তো হওয়ার কথা ছিল না, গ্যাপ তো হচ্ছে নর্মালি 10 গ্যাপ হইতো, মানে একটা বাড়ানোর পর একটা কমানোর পর। এই যে প্রবলেমটা হইতেছে, এটা কেন হইতেছে, বেসিকলি আমার যখন নাকি হচ্ছে প্রোডিউসার প্রসেস অ্যান্ড কনজিউমার প্রসেস কাজ করে, তখন কিন্তু তারা সিপিইউ রেজিস্টারগুলোকে ইউজ করে, তাই না? তো এখানে আমরা ধরে নিলাম যে সিপিইউ রেজিস্টার 1, সিপিইউ রেজিস্টার 2, এই দুই সেট অফ রেজিস্টার আছে। রেজিস্টার 1 ব্যবহার করতেছে প্রোডিউসার, আচ্ছা প্রোডিউসার কনজিউমার না বলে এখন হচ্ছে আমরা এ বি বলি, যেহেতু দুজনের কাজ একটু ডিফারেন্ট। রেজিস্টার 1 কে ইউজ করতেছে ধরেন এ, রেজিস্টার 2 কে ইউজ করতেছে হয়তো বা বি, এরকম যদি কোনো কিছু হয়। তাহলে দেখেন রেজিস্টার 1 কি দেখতেছে আসলে, কাউন্টার, মানে এই যে 10 কে যদি আমি কাউন্টার বলি, 10 এর একটা নেম দিই আমি, কাউন্টার। তো প্রথমে কি হয়, এই 10 এর ভ্যালুটা রেজিস্টার 1 এ যে কপি হইতেছে, কপি হওয়ার পর তারপর আমি কি করব, 10 এর ভ্যালু 1, আচ্ছা এখানে আমরা 10 করে বাড়াইছি না, তারা 1 করে বাড়াইছে, তাহলে আমরা 1 করেই বাড়াই, সো দ্যাট বুঝতে সুবিধা হবে। সো ধরেন কথার কথা 10, এ করবে কি 10 কে 1 করে বাড়াবে। সো প্রথমে এ যেটা করছে, এই কাউন্টারটাকে রেজিস্টারের মধ্যে কপি করছে, কারণ যত ক্যালকুলেশন হয় সবগুলো ক্যালকুলেশন কি সিপিইউ রেজিস্টারে হয়, তাই না? এই জন্য কপি করলো, কপি করার পর রেজিস্টারের ভ্যালুটা সে কি করবে, 1 করে বাড়াবে, বাড়াইলো, যেহেতু এ এর কাজ হচ্ছে 1 করে বাড়ানো, তাই সে 1 করে বাড়াইছে। বাড়ানোর পরে এবার এই 1 যে বাড়াইলাম, এই রেজিস্টার ভ্যালুটাকে আবার প্রোগ্রামের যে ভ্যারিয়েবলটা ছিল কাউন্টারে আমার স্টোর করে দিতে হবে। সো বেসিক্যালি ইট লুকস লাইক সামথিং দিস, এটা যদি আমার কাউন্টার হয়, এটা যদি আমার রেজিস্টার হয় আর 1, তাহলে কাউন্টারের যে 10, সে প্রথমে 10 কে নিবে, নেওয়ার পরে 10 এর সাথে 1 যোগ করবে, করে আবার এখানে রেখে দিবে, রাইট? 11 হয়ে যাবে তখন। বাট একটা জিনিস মাথায় রাখতে হবে, এইটাও কিন্তু চলতেছে, বি আর এ কিন্তু প্যারালালি চলতেছে, তাই না? তো বি করবে কি, সিপিইউর আরেকটা রেজিস্টারকে ইউজ করবে, তখন কাউন্টারের ভ্যালু তো 10, তাই না? দুজনই তো একসাথে লুক আপ করতেছে, তো একসাথে দেখলে তো দুজনই দেখবে 10। তো রেজিস্টার 2 করলো কি, কাউন্টারের ভ্যালুটা নিজের মধ্যে রাখলো, এটা 10। তো এখান থেকে সে করলো কি, 1 করে কমাইলো, যেহেতু বি এর কাজ 1 কমানো, 1 কমাইলো, হয়ে গেছে 9। এবার সে কাউন্টারে দিয়ে দিবে, কাউন্টারের এখন ভ্যালু হওয়া উচিত 9। একটা জিনিস খেয়াল করেন, এখানে রেজিস্টার আর হচ্ছে কাউন্টার,
দুইটা রেজিস্টার কিন্তু আমরা আলাদা দুইটা ইউজ করতেছি, তাই না? এখানে একটা রেজিস্টার, এখানে একটা রেজিস্টার। বাট কাউন্টার কি দুইটা? না, কাউন্টার কিন্তু একই ভ্যারিয়েবলটা, তাই না? দুজন কিন্তু একই কাউন্টারকে ব্যবহার করতেছে। তার মানে সবচেয়ে বেশি প্রবলেমটা হয় যখন আমার এই কপি ব্যাক করতেছে। ফর এক্সাম্পল ধরেন কাউন্টার ইকুয়াল টু রেজিস্টার 1, কাউন্টার ইকুয়াল টু রেজিস্টার 2। সো এটাকে যদি হচ্ছে আমি ডায়াগ্রাম দিয়ে বোঝানোর চেষ্টা করি এরকম ভাবে কিছুটা, যে ধরেন এটা আমার একটা মেমোরি, এটা হচ্ছে কাউন্টারের মেমোরি, আর এখানে সিপিইউ রেজিস্টার 1 আর 2 আছে, R1 আর 2। সো ওরা যখন নাকি জিনিসপত্রগুলো আপডেট করার চেষ্টা করে, তখন রেজিস্টার 1 এই ভ্যালুটাকে 11 করে দেওয়ার চেষ্টা করে। অ্যাট দ্য সেম টাইম রেজিস্টার 2 করে কি এখানে 9 বসানোর চেষ্টা করে। তো কথা হচ্ছে আমরা কারটা নিব। এখানে হচ্ছে ব্যাপারটা কি, যে উই ডোন্ট নো কারটা নিব। এটা হচ্ছে অপারেটিং সিস্টেমের মানে ওই যে বলে না যে আনডিফাইন্ড বিহেভিয়ার বা কি বিহেভ করবে আমরা বুঝি না। তো এটাকে নরমালি একটা অ্যাক্সিডেন্ট বলা যায় আর কি। বেসিক্যালি হচ্ছে আবার ওর অনেক সময় হয় না যে আমরা অ্যাডভাইজিং করার সময় মাঝে মাঝে সিট নেগেটিভ পাই, তাই না? তো দেখা যায় যে সিট স্ট্যাটাস হচ্ছে -1, -2। এটা হচ্ছে ওয়ান অফ দ্য সিঙ্ক্রোনাইজেশন প্রবলেমের মধ্যেই পড়ে। যে ধরেন হচ্ছে একটা সিট বাকি আছে, এখন একজন অ্যাডভাইজর দেখলো যে একটা সিট বাকি আছে, আরেকজন অ্যাডভাইজর দেখলো যে একটা সিট বাকি আছে। তো দুইজনই করলো কি একটা স্টুডেন্টকে সিট দেওয়ার চেষ্টা করলো। তো তখন যেটা হয় যে দুইজন যদি সিঙ্ক্রোনাইজড না থাকে, তখন কি হবে, প্রথমে এক থেকে মাইনাস করে হয়ে যাবে 0 এই অ্যাডভাইজরের জন্য। তারপর সে সে তো দেখছিল আবার 1, ওইখান থেকে সে আবার মাইনাস করবে। So, তার জন্য 1 - 1 = 0। বাট যখন আলটিমেটলি কাউন্টটা করে, কাউন্টটা কিন্তু টোটাল সিট নাম্বার মাইনাস টোটাল স্টুডেন্ট নাম্বার, ওই কাউন্টের যে রেজাল্টটা আমরা দেখতে পাই স্ক্রিনের মধ্যে, তখন সেটা নেগেটিভ ভ্যালু হয়ে যায় আর কি। তো দিস টাইপ অফ প্রবলেম হ্যাপেন্স। আচ্ছা, এটার জন্য আমার হ্যাঁ, এই যে দেখেন এখানে যে রেজিস্টার 1 আর রেজিস্টার 2 এই একটা মেমোরির দুই ভ্যালু চেঞ্জ করার জন্য উঠে পড়ে লাগছে বা একটা মেমোরিকে নিয়ে বসে আছে, এটাকে নরমালি বলা হয় রেস কন্ডিশন আর কি। যে একটা মেমোরির জন্য দুইজন রেস করতেছে, যে আগে এটাকে ম্যানিপুলেট করতে পারবে, তার পরের জন্য এসে সেটাকে ওভাররাইড করে তার ডেটাটা দিয়ে দিবে আর কি, এরকম আর কি ব্যাপারটা। বাট উই ডোন্ট নো যে আসলে কে আগে যাবে কে পরে যাবে। তো প্রসেস সিনক্রোনাইজেশনের মেইন কনসেপ্টটা এখানেই, যে আমি মানে ফোর্সফুলি বলবো যে R1 ইউ গো ফার্স্ট, R2 ইউ গো অ্যাট দ্য সেকেন্ড, এরকম আর কি। এই জিনিসটা যাতে আমি অর্ডারটা ঠিক রাখতে পারি, এই জন্য হচ্ছে বেসিক আমার প্রসেস সিনক্রোনাইজেশন। আচ্ছা, ক্রিটিক্যাল সেকশন বলতে হচ্ছে বোঝানো হচ্ছে যে যেই সেকশনটার জন্য রেস কন্ডিশনটা হয়, মানে এই সিচুয়েশনটা রেস কন্ডিশন আর এই যে মেমোরিটা আছে, এটা হচ্ছে ক্রিটিক্যাল সেকশন। যে এই ক্রিটিক্যাল সেকশনে আমি যদি একসাথে কয়েকটা রেজিস্টারকে একসাথে আসতে দেই, ইট মাইট কজ অ্যান এরর। তো এই জন্য এটাকে ক্রিটিক্যাল সেকশন নর্মালি বলা হয়। দেখি তো কিছু মিস করছি কিনা। আচ্ছা, একটা প্রোগ্রামের মধ্যে যদি একটা প্রোগ্রামের ডিজাইনটা আমরা চিন্তা করি, কয়টা ভাগ থাকে। নর্মালি হচ্ছে স্টার্টিং এর কিছু কোড থাকতে পারে প্রোগ্রামের মধ্যে, তারপরে একটা পার্ট থাকে ক্রিটিক্যাল সেকশন। ক্রিটিক্যাল সেকশন, আর এখানে ক্রিটিক্যাল সেকশনের দুই পাশে দুই টাইপের প্রোগ্রাম থাকে। একটা হচ্ছে এন্ট্রি সেকশন, আর আরেকটা হচ্ছে এক্সিট সেকশন। অলরাইট, আর বাকিটা হচ্ছে এক্সটেনশন আর কি। এক্সটেনশন যেটা থাকে বাকি আদার পার্ট অফ দ্য কোড। তো আমাদের মেইন মাথা ব্যথাটা হচ্ছে এই পার্টটা নিয়ে। তো ধরেন আপনার হচ্ছে একটা রুম আছে, রুমের মধ্যে একজন আছে কাজ করতেছে তার। এখন কেউ যদি হচ্ছে রুমটাকে ব্যবহার করতে চায়, সে এসে কি করবে, হোয়াটস দ্য কার্টেসি, দরজায় নক করবে। তো ওই পার্সনটা যদি হচ্ছে চলে যায়, দরজাটা খালি থাকবে, তো সে দরজা খুলে সে ভেতরে যে রুমটাকে ব্যবহার করতে পারবে। বাট ভেতরে যদি কোনো একটা পার্সন থাকে, তার মানে কি, সে যে রিকোয়েস্টটা করছিল সেটা ফেইলড, তাই না? তো সে এখানে ওয়েট করতে হবে, ওয়েট হিয়ার ফর সাম মোমেন্ট। আর এখানে ধরেন কথার কথা, এই পার্সনটা তার কাজ শেষ করে ফেলছে, দেন সে আরেকটা দরজা দিয়ে এক্সিট করতে হবে, চলে যেতে হবে। সো এটা এক্সিট আর এটা এন্ট্রি। আই হোপ আই এম ক্লিয়ার। এই জন্য প্রোগ্রামিং এর মধ্যেও এই যে ক্রিটিক্যাল সেকশনে যে আমি ঢুকবো, এটার জন্য একটা এন্ট্রি সেকশনের প্রয়োজন হয়, একটা এক্সিট সেকশনের প্রয়োজন হয়।
আমরা যদি হচ্ছে একটু পেছনের কোডটা দেখি, এখানে খেয়াল করে দেখেন আমাদের ক্রিটিক্যাল সেকশন আসলে কোনটা ছিল। ক্রিটিক্যাল সেকশন ছিল ইন্ডেক্সটাকে আপডেট করা, তাই না? ফর এক্সাম্পল ধরেন এখানে একটা এলিমেন্ট প্রডিউস হয়েছে, তাহলে ইন্ডেক্সটার ভ্যালু কত? এখানে 0। আর আউট ইন্ডেক্সটার ভ্যালু কত? 0, তাই না? তার মানে যেখানে প্রডিউস হয়েছে সেই জায়গাটার নাম হচ্ছে 0, যেখান থেকে কনজিউম করব ওই জায়গাটার নামও 0। কথার কথা এখানে আরেকটা জিনিস প্রডিউস হইলো অ্যাট দ্য সেম টাইম। কনজিউমারও চাইলো কি এই জিনিসটাকে নিয়ে যাইতে, সরি, কনজিউমার চাইলো যে এই জিনিসটাকে রিমুভ করে ফেলতে এই জায়গা থেকে। তো তার মানে আউট যে ভ্যারিয়েবলটা, মানে ফর এক্সাম্পল ধরেন এটা যদি কনজিউমার নিয়ে যায়, তাহলে নেক্সট কোন জায়গা থেকে নেবে? 1 থেকে নিবে না, 1 ইন্ডেক্স থেকে। আউটপুট যে ভ্যারিয়েবলটা ওইটা হওয়া উচিত ছিল 1, আর ইনপুট যে ভ্যারিয়েবলটা পরবর্তী ওইটা 0ই থাকার কথা ছিল। বাট দ্য থিং ইজ আমরা যদি একসাথে দুইটা করি তখন দেখা যায় ইনপুট আর আউটপুট আসলে কোনটা হবে ওরকম ওইটা সিনক্রোনাইজেশন এররটা হবে। তো দ্যাটস ওয়াই এই জায়গাটা, কালারটা চেঞ্জ করি, মেবি দ্যাট মাইট হেল্প। আচ্ছা, এই জায়গাটা আমার আছে, এই জায়গাটা কি করতেছে? আমার এই প্রসেসটাকে ওয়েট পিরিয়ডের মধ্যে বসায় রাখতেছে না, যে কিপ ওয়েটিং। এই কিপ ওয়েটিং এর যে টাইমটা আছে এই টাইমটা, মানে এই টাইম পর্যন্ত হচ্ছে যতক্ষণ আমার প্রসেসটা ওয়েট করে, এটাকে নর্মালি আমরা এন্ট্রি বলতে পারি, এন্ট্রি। আর এখানে যখনই হচ্ছে আমার এক্সিট হবে, ফর এক্সাম্পল ধরেন ওর ওয়েট করা শেষ হয়ে গেছে, ওর ওয়েট কিভাবে শেষ হবে? এই যে যখন এখান থেকে কেউ কাউন্টারটাকে বাড়ায় দিল, যখন কাউন্টারটাকে বাড়াবে তখনই তো সে আসলে এই কন্ডিশন থেকে বের হইতে পারবে, মানে কাউন্টার ইজ নো লঙ্গার ইকুয়াল টু 0। তো যখন বাড়াইতে পারবে তার ওয়েট শেষ হয়ে গেছে, তারপরে সে এই জায়গাটার কাজটা করবে, which is normally the critical section CS, ধরেন কথার কথা। and after that সে যখন নাকি তার কাজ শেষ হয়ে গেছে, মানে একটা জিনিস যখন আমি কনজিউম করে ফেলছি, কাউন্টারের ভ্যালুটা কমাইতে হবে। তো যখন সে এখানে কাউন্টারের ভ্যালুটা কমাইতেছে, এটা হচ্ছে আমার এক্সিট সেকশন অফ দ্য কোড। যে আমি যে এক্সিট করতেছি এটা তো একজনকে বুঝাইতে হবে যে আমি এক্সিট করতেছি। তো এটা কিভাবে বুঝাবো? এই কাউন্টারকে নেগেটিভ নেগেটিভ মানে -1 করে, আর কাউন্টারের ভ্যালু কমাই দিলে তখন আবার প্রডিউসার যে এখানে, মানে কাউন্টারের ভ্যালু আমি যতক্ষণ না কমাবো প্রডিউসারকে যেখানে আটকে আছে আবার, ঠিক আছে, প্রডিউসারকে কিন্তু আমার ফ্রি করতে হবে। সো আমি কাউন্টারের ভ্যালু যখন কমাচ্ছি প্রডিউসার গেটস দ্য হিন্ট যে আচ্ছা ঠিক আছে আমার এখন এন্ট্রি পাস আছে, দেন আমি হচ্ছে ক্রিটিক্যাল সেকশনে আমার যাইতে পারবো। সো যখন সে তার ক্রিটিক্যাল সেকশনে চলে গেল, তারপরে সে কি করবে? তারও একটা এক্সিট সেকশন আছে, সে যখন এক্সিট করবে তখন কাউন্টার ভ্যালু বাড়ায় দিবে, সো দ্যাট তারপরে ও যখন সে যাতে আবার, দ্যাটস হাউ দিস থিং প্যারালালি হেল্প ইচ আদার আন্ডারস্ট্যান্ডিং যে কে আগে যাবে কে পরে যাবে, ডিপেন্ডিং অন ওয়ান সিঙ্গেল ক্রিটিক্যাল সেকশন অর ওয়ান সিঙ্গেল এন্ট্রি সেকশন, এরকম বলতে পারেন। আচ্ছা, এতটুকু কি ক্লিয়ার? আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে আমি যখন নাকি একটা কাজ করব বা আমি যখন নাকি হচ্ছে প্রসেস সিনক্রোনাইজ করব, আমার কিছু ব্যাপার মাথায় রাখা লাগে যে আসলে কোন কোন জিনিসগুলো আমার চিন্তা করতে হবে। তো আমরা যখনই ক্রিটিক্যাল সেকশনে এন্টার করব, ধর এটা আমার সিএস ক্রিটিক্যাল সেকশন, ধর এখানে আমার অনেকগুলো প্রসেস আছে, দে আর ট্রাইং টু অ্যাক্সেস দ্য ক্রিটিক্যাল সেকশন। সো এই সিচুয়েশনটাতে আমার মাথায় রাখতে হবে মিউচুয়াল এক্সক্লুশন যাতে থাকে, মানে একটা প্রসেস যখন নাকি ভেতরে আসবে এটাকে ইউজ করবে, অন্য প্রসেস আসতে পারবে না, ওয়ান এট এ টাইম। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম প্রোগ্রেস, ফর এক্সাম্পল যদি এই প্রসেসটা এখানে কোনো কাজ করে, অন্য কোনো প্রসেস এই ক্রিটিক্যাল সেকশনের কোনো ডেটা যদি থাকেও, দে ক্যান নট লাইক আপডেট অর ডিলিট ইট, মানে এটা সম্ভব না। আগে ফার্স্টে ক্রিটিক্যাল সেকশনের কাজটা শেষ হইতে দিতে হবে। আচ্ছা, দেন বাউন্ডেড ওয়েটিং, বাউন্ড লিমিট নাম্বার ফর টাইম। আচ্ছা, ইন ফিউচার আমরা তো নর্মালি প্রথমে দেখবো যে মিউচুয়াল এক্সক্লুশন থ্রু মিউটেক্স, আর এটা হচ্ছে সেমাফোর। মিউটেট করে ওয়ান এট এ টাইম অ্যালাউ করে আর বাকিগুলোকে হচ্ছে রিজেক্ট করে দেয়। সেমাফোর কি করে? কয়েকটা প্রসেসকে একসাথে হচ্ছে কাজ করতে দেয়। ফর এক্সাম্পল ধরেন একটা ক্লাসরুমের ক্যাপাসিটি হচ্ছে 10টা স্টুডেন্ট বসতে পারবে, তার মানে 10টা স্টুডেন্টকে তো আমার ভেতরে আসতে দিতে হবে, তাই না? মানে ওয়ান এট এ টাইম করলে তো হবে না, ওইখানে 10 জনের যেহেতু ক্যাপাসিটি আছে আমার, 10 জন 10 ধরনের 10টা সিটে বসতে পারবে, এরকম। সো ওইটাই নর্মালি করে হচ্ছে সেমাফোর্স দিয়ে। আর ওয়ান এট এ টাইম যেটা করে সেটা
মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে কেসে যেটা হয় যে মিউটেক্স দিয়ে করা হয়। আচ্ছা, দ্যাটস কল্ড বাউন্ডেড ওয়েটিং। বাউন্ডেড ওয়েটিং নিয়ে আরো পরে অনেকগুলো ইয়ে আছে। আচ্ছা, হার্ডওয়্যার বেসড সলিউশন। আচ্ছা, গ্রেট। এখন আমরা এতক্ষণ যেগুলো দেখে আসছি সেগুলো হচ্ছে সফটওয়্যার বেসড সলিউশন, বেসিকলি আমাদের লজিকের উপর বেস করে। তো হার্ডওয়্যার বেসড সলিউশন কি, যে ধরেন আমরা যখন নাকি কোডগুলো লিখি, কোডগুলো তো হার্ডওয়্যারে যে একটা ওয়েতে ইমপ্লিমেন্ট করা লাগতে পারে, তাই না? ওটা তো পুরো মাদারবোর্ডের সার্কিটগুলো করে। তো সেম কাজটাই তারা করে বেসিকলি, টেস্ট অ্যান্ড সেট। তো আর আরেকটা হচ্ছে মানে এখানে দুটা প্রসেস। একটা প্রসেস কি করবে, ওয়েট করবে যতক্ষণ পর্যন্ত এটা ট্রু না হয়। আর আরেকটা প্রসেস কি করবে, সেটা হচ্ছে যে প্রিভিয়াস ভ্যালুটা রিটার্ন করবে। কিরকম, ধরেন কথার কথা, এখানে টার্গেট যেটা আছে, টার্গেট ইকুয়াল টু যদি ফলস হয়, কথার কথা টার্গেট যদি ফলস হয়, মানে ফর এক্সাম্পল এখানে একটা মেমোরি আছে, তো ধরেন আমার কেউ এখানে অলরেডি ইউজ করতেছে এই মেমোরিটাকে, তাই না? তো তার মানে হচ্ছে আমার টার্গেট ফলস, তার মানে এখানে তুমি ইউজ করতে পারবা না, মানে ইউ হ্যাভ টু লাইক ওয়েট হিয়ার। এখানে ওইটাই করে যে টেস্ট এন্ড সেট যখন কল করে ওয়াইলের ভেতর থেকে, টেস্ট এন্ড সেট ফাংশনটা কি করে আমরা একটু দেখি। ও একটা বুলিয়ান ভ্যালু নেয়, নেমলি এখানে ফলস, যেটা আমরা অ্যাজিউম করলাম যে প্রথমে এটা ফলস। সে করে কি, ফলসটাকে ট্রু করে দেয়, করে আগের যে ভ্যালুটা ছিল, আগের ভ্যালু কি ছিল, আমার ফলস ছিল না, সে ফলসটাকে রিটার্ন করে। তো এটা সুবিধা কি, যখন সে ফলসটাকে রিটার্ন করতেছে তখন আমার এই জায়গাটা কত ফলস, তার মানে ফলস হইলে কি হবে, সে কি ওয়েট করবে, মানে ওয়াইলের ভেতর তো ঢুকবে না, তাহলে সে কি করবে, ওয়াইলে না যেয়ে যাবে তার ক্রিটিক্যাল সেকশনে। সে ক্রিটিক্যাল সেকশনের কাজটা কমপ্লিট করলো, করার পরে লকটাকে করলো কি আবার ফলস করে দিচ্ছে। লকটাকে যখন ফলস করে দিচ্ছে, আচ্ছা সরি আমরা আপডেট করতে ভুলে গেছি। টেস্ট এন্ড সেটে আমাদের এখানে একটা ট্রু করছিল, সো ইটস নাও ট্রু। ট্রু, সো ট্রু যখন হয়ে গেছে তখন হচ্ছে সে কি করতেছে, আচ্ছা আমি আবার প্রথম থেকে আসি। প্রথমে টার্গেটের ভ্যালু ছিল ফলস, যখন টেস্ট এন্ড সেট কল করছে এটার ভ্যালু হয়ে গেছে ট্রু। তো এখানে কিন্তু আবার রিটার্ন করছে প্রিভিয়াস ভ্যালুটা, তার মানে ফলস রিটার্ন করছে। এই জন্য ওয়াইল লুপের ভিতরে যায় নাই, না যে সে ক্রিটিক্যাল সেকশনের কাজটা করছে। করার পরে লকটাকে আবার আমি ফলস করে দিছি, কারণ আমার তো কাজ শেষ হয়ে গেছে, তাই না? আমার ক্রিটিক্যাল সেকশনের কাজ করা শেষ, তার মানে আরেকজনকে আমি ওয়েট করাবো না অবভিয়াসলি। সো এই জন্য আমি ফলস করে দিচ্ছি। এখানে যখন ফলস করছি, অন্য আরেকটা প্রসেস যখন এটাকে কল করবে তখন সে দেখবে সেম ভাবে এখানে ফলস আছে, তাহলে সে হচ্ছে কোনো কাজ করবে না আর কি, বেসিক্যালি সে আবার তার ক্রিটিক্যাল সেকশনে লিখতে পারবে। অন দ্য আদার হ্যান্ড, আমি যদি এখানে লকটাকে ট্রু করে দিতাম তাহলে কি হইতো, যদি করে দিতাম কথার কথা, ট্রু করে দিতে বেসিক্যালি যখনই টেস্ট এন্ড সেট আরেকটা প্রসেস এসে কল করতো টার্গেটেড লকের মধ্যে, তখন এটা ট্রু হয়ে যেত। অ্যান্ড ট্রু হওয়ার কারণে পরবর্তীতে তাকে এখানে ওয়েট করতে হইতো আনটিল সাম আদার প্রসেস সেট ইট ফলস। তার মানে যখন এটা ট্রু থাকবে তার মানে সামওয়ান ইজ ওয়েটিং দ্য রুম, আর যখন রুমটা খালি থাকবে দ্যাট উড বি ফলস, দেয়ার ইজ নো ওয়ান ওয়েটিং ইন দ্য রুম। সো এই ওয়াইল লুপে ওয়েটটা আমার করতে হবে না, আই ক্যান ডিরেক্টলি লাইক এক্সিকিউট মাই ক্রিটিক্যাল সেকশন, এরকম। আচ্ছা, এবার কম্পেয়ার অ্যান্ড সোয়াপ। এটা হচ্ছে টোটালি টেস্ট অ্যান্ড সেটের আরেকটু আপডেটেড ভার্সন, যে এখানে আমি যেটা করতে পারি একটা ভ্যালু, মানে এটা হচ্ছে আমার টার্গেটটা আর কি, টার্গেট এক্সপেক্টেড ভ্যালু আর হচ্ছে নিউ ভ্যালু। ফর এক্সাম্পল ধরেন এখানে হচ্ছে একজন রুমে, ধরেন কথার কথা একজন রুম ব্যবহার করতেছে, আপনি এখানে আসলেন। এখন আমরা তো জানি যে রুম যখন ব্যবহার করে ভ্যালুটা থাকবে ফলস, আর রুম যখন খালি থাকবে ভ্যালুটা থাকবে ট্রু, তাই না? ফর দিস পারপাস অনলি। এখন আপনি ধরেন এক্সপেক্ট করতেছেন রুমে কেউ নাই, তাই না? তো আপনি এক্সপেক্ট করতেছেন ট্রু, অ্যান্ড যদি ট্রু হয় আপনি কি করবেন, রুমের ভিতরে যে এটাকে ফলস করে দিবেন না, সো দ্যাট সরি, আপনি এক্সপেক্ট করতেছেন রুমের মধ্যে, আচ্ছা না, রুমের ভেতরে যখন কেউ থাকে, লেট মি ওয়াট, আমি নিজেই ভুলে গেছি। এক্স্যাক্টলি, রুমের ভেতরে যখন কেউ থাকে দ্যাটস হচ্ছে ট্রু, আর রুমের ভেতরে যখন কেউ থাকে না এটা আমি ফলস দিয়ে আমি রিপ্রেজেন্ট করতেছি আর কি। আমার টি দেখতে এফ এর মতো লাগতেছে, সরি অ্যাগেন। আচ্ছা, তো ধরেন আপনি যখন একটা রুমের ভেতর ঢুকতেছেন আপনি তো এক্সপেক্ট করবেন যে রুমে কেউ নাই, তাহলে আপনি এক্সপেক্ট করতেছেন রুমটা হচ্ছে ফলস।
যদি থাকে ফলস তাহলে আপনি রুমের ভেতর ঢুকবেন না, ঢুকে হচ্ছে কি করবেন, আপনার দরজা লাগাইতে হবে, সো আপনি ট্রু করে দিবেন, তাই না? তো এটা হচ্ছে আপনি এক্সপেক্ট করতেছেন। বাট কথার কথা, রুমের মধ্যে নক করে দেখবেন দেয়ার ইজ সামওয়ান, তাহলে কি আপনার এক্সপেকটেশন আর রিয়ালিটিকে ম্যাচ করলো? করে নাই কিন্তু। ধরেন আপনি এক্সপেক্ট করছেন ফলস, বাট রুমের মধ্যে আছে হচ্ছে ট্রু। তো যতক্ষণ পর্যন্ত এক্সপেকটেশনটা ম্যাচ না করবে ততক্ষণ আপনাকে ওয়েট করতে হবে। বাট যখনই হচ্ছে আপনার রুমের মধ্যে এই পার্সনটা চলে যাবে, ধরেন তার কাজ শেষ, রুমটা কি ফলস হয়ে যাবে না? যখনই ফলস হয়ে যাবে তখন আপনার এক্সপেকটেশন আর রিয়ালিটি কিন্তু ম্যাচ করছে, তখনই আপনি রুমে ঢুকতে পারবেন অ্যান্ড তখন নতুন ভ্যালুটা সেট করতে পারবেন ট্রু, তখন এটা এটা সেট করতে পারবেন। সো পরে যদি আরেকজন আসে, সেও যদি এরকম ফলস এন্ড ট্রু এক্সপেক্ট করে, তারও যাতে ওয়েট করতে হবে, যে সে যখন এরকম এখানে দেখবে, সে দেখবে এটা তো অলরেডি ট্রু আছে, তার মানে তার ওয়েট করতে হবে। আপনি আবার যখন এখান থেকে চলে যাবেন তখন আপনি এটাকে ফলস করে যাবেন, তখন সে আবার চেক করে দেবে এটা ফলস, তখন সে সেটা ট্রু করে দিতে পারবে। সো কম্পেয়ার অ্যান্ড সোয়াপের টোটাল বৈশিষ্ট্যটা কিছুটা এরকম, যে আপনার যে রুম ওটাকে ভ্যালু দিয়ে বোঝানো হয়েছে, আপনার যে এক্সপেক্টেড ভ্যালু, তার মানে আপনি কি এক্সপেক্ট করতেছেন, দ্য রুম টু বি ওপেন অর ক্লোজ, আর একটা হচ্ছে নিউ ভ্যালু আর কি, যে আহ, নতুন ভ্যালুটা আসলে কি হবে এরকম। সো এটার লজিকটা হচ্ছে এরকম, যে যখন হচ্ছে আমি কম্পেয়ার অ্যান্ড সোয়াপটা কল করব, একটা টেম্পোরারি ভ্যারিয়েবলে আমরা যেটা করব যে ভ্যালুটাকে রাখবো, কারণ আমার কিন্তু যখনই এটা কল করতে হবে, ফর এক্সাম্পল ধরেন আমি খুব বেশি কনসিস্টেন্ট করে ফেলছি, প্রিভিয়াস প্রসেস যে স্ট্যাটাসটা সেট করে গেছে ওইটাই কিন্তু আপনাকে রিটার্ন করতে হবে, তাই না? নট দ্যাট যে আপনি কি চান, ওইটা কিন্তু না, আগের প্রসেস কি করছে। তো এই জন্য সবসময় একটা টেম্পোরারি ভ্যারিয়েবলে আপনার টার্গেটের ভ্যালুটা রাখতে হয়, সো দ্যাট আপনি প্রিভিয়াস প্রসেসের যে ভ্যালুটা ওটা সেন্ড করতে পারেন। আর যদি হচ্ছে ভ্যালুটা আমার এক্সপেক্টেড ভ্যালু হয়, মানে ধরেন রুমটা খালি, তার মানে আমি কি করব, রুমের মধ্যে যাব, যে হচ্ছে রুমের ভ্যালুটা ট্রু করে দিব, মানে লক লাগাই দিব। এটা হচ্ছে আমার অনলি ওয়ান রুমটা খালি, মানে এক্সপেক্টেড ভ্যালু আর আমার ভ্যালু ম্যাচ করে গেল। আর যদি না ম্যাচ করে, আমার এই ইফে যাবেই না, আমি জাস্ট রিটার্ন করে দেবো যে আগের প্রসেস, যে দেয়ার ইজ সামওয়ান ইন দ্য রুম ওয়েটিং, সরি ইউ শুড ওয়েট অ্যান্ড সামওয়ান ইজ ওয়ার্কিং ইন দ্য রুম, এরকম। সো এখানে যখন আমার একটা, মানে এটা জাস্ট একটা প্রসেসের কোড বলতে পারি আপাতত, যে ধরেন একটা প্রসেস কি করবে, কম্পেয়ার এন্ড সোয়াপ করবে। সে দেখতে চায় আসলে হচ্ছে এটা কি ট্রু রিটার্ন করে না ফলস রিটার্ন করে না কি রিটার্ন করে, মানে এটাকে আপনি ফলস হিসেবে ধরতে পারেন, ওয়ানকে আপনি ট্রু হিসেবে ধরতে পারেন, এটাকে ফলস। তো সে এক্সপেক্ট করতেছে রুমের মধ্যে কেউ নাই, বাট রুমের মধ্যে যদি কেউ না থাকে তাহলে সে কি করবে, ওয়ান দিয়ে রুমটাকে লক করে ফেলবে। আর রুমের মধ্যে যদি কেউ না থাকে, অ্যাট দ্য সেম টাইম কি রিটার্ন হবে, রিটার্ন হবে জিরো, তাই না? তো যদি জিরো রিটার্ন হয় তাহলে তো আমার এখানে ওয়েট করার কোনো দরকার নেই, আমি এখানে এসে করতে পারবো ক্রিটিক্যাল সেকশনে। বাট যদি জিরো রিটার্ন না হয়, যেটা এটা দিয়ে বুঝাইছে, তাহলে আমি কি করবো, এখানে একটা ওয়াইল লুপে আটকায় যাব, তার মানে আই হ্যাভ টু ওয়েট আনটিল দ্য ভ্যালু ইজ নো লঙ্গার জিরো। যখন নো লঙ্গার জিরো, আমার ওয়েটটা শেষ হয়েছে, আমি ক্রিটিক্যাল সেকশনে এসে পড়ছি, ধরেন আমার কাজ শেষ, তখন তখন আমি কি করতাম, রুমটা লিভ করার সময় কি আবার ফলস করে দিয়ে যাইতাম না জিনিসটাকে? তো এইটাই এখানে করছে, যে লক ইকুয়াল টু জিরো, মানে হচ্ছে আমি যে রুম থেকে বের হইছি এটা তো আরেকজনকে বুঝতে দিতে হবে, নাহলে তো সে আমার জন্য সারা জীবন ওয়েট করতে থাকবে। তো এই জন্য আমি যেটা করবো, যে লক ইকুয়াল টু আবার ফলস করে দিব, সো দ্যাট সাম আদার প্রসেস মাইট ইউজ দ্য মেমোরি, রাইট? এরকম। ওকে, এটা হচ্ছে কম্পেয়ার এন্ড সোয়াপ, এটা হচ্ছে টেস্ট এন্ড সেট। আচ্ছা, এই দুইটা নিয়ে কি কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা, আর কম্পেয়ার এন্ড সোয়াপের একটা মানে কম্পিটিটিভ অ্যাডভান্টেজ হচ্ছে এরকম, যে ধরেন আপনি অনেক কিছু এক্সপেক্ট করতে পারবেন। ফর এক্সাম্পল আপনি বললেন জিরো পাইলে ওয়ান কইরো, ওয়ান পাইলে টু কইরো, টু পাইলে থ্রি কইরো। তো তার মানে কি আমরা একটা অর্ডার মেনটেন করতেছি না? এরকমও করা যায় আর কি। আচ্ছা, এইবার মিউটেক্স লকটা কি করে, সেম কাজ, এতক্ষণ আমরা যেটা দেখে আসছি সেটা হার্ডওয়্যারের কাজ করছে, এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে পুরোটা লজিক্যাল, মানে ইন আওয়ার কোডস লজিক্যাল কাজগুলো করবে আর কি। ফর এক্সাম্পল, আমি যদি হচ্ছে এখানে দুইটা দুইটা অপশন আছে, একটা হচ্ছে অ্যাকোয়ার লক, মানে যেভাবে আমরা লক করবো রুমটাকে, আর একটা হচ্ছে রিলিজ লক, আমরা যখন রিলিজ করবো রুমটাকে। তো অ্যাকোয়ার কি করে, যখন হচ্ছে আমার মেমোরিটা অ্যাভেলেবল না থাকে তাকে হচ্ছে ওয়েট করায়, আর যখনই অ্যাভেলেবল থাকে, তার মানে কি, অ্যাভেলেবল ইকুয়াল টু ফলস, মানে সে তার জন্য ব্যবহার করবে রুমটা, সো রুম ইজ নট অ্যাভেলেবল। আর রিলিজ কি করে, যদি ধরেন ফর এক্সাম্পল আপনি একটা রুম ব্যবহার করলেন, যাওয়ার সময় আপনি ট্রু করে দিচ্ছিলেন, সরি,
অ্যাভেলেবল ভ্যারিয়েবলটাকে আপনি ট্রু করে দিলেন, তার মানে হচ্ছে এখন আপনার অন্য একটা প্রসেস এসে কাজ করতে পারবে। সো দেখেন আমার একটা প্রোগ্রাম বা প্রসেসের যদি কোড এইটা হয়, একটা ক্রিটিক্যাল সেকশনের কাজের আগে আপনাকে হচ্ছে লক করতে হবে, কাজ শেষে লকটা রিলিজ করে দিতে হবে। সো দ্যাটস দ্য প্রিটি মাচ এন্টায়ার থিং। আপনি পুরো প্রসেস সিনক্রোনাইজেশন অ্যাগেইন এন্ড অ্যাগেইন দেখতে থাকবেন আর কি। যেমন ধরেন এই কোডটাতে যদি আমি যাই, পি ট্রেড হচ্ছে একটা লাইব্রেরি যেখান থেকে আপনি হচ্ছে ওই যে ট্রেডিং এর কাজগুলো করতে পারবেন। আর এখানে দেখেন দুইটা ট্রেড আছে, তার মানে হচ্ছে আমি ধরে রাখি একটা ট্রেড এইটা, আরেকটা ট্রেড হচ্ছে এইটা 0 1, ট্রেড আইডি হচ্ছে 1, ট্রেড আইডি হচ্ছে 2। এখন দেখেন এখানে তারা যেটা করছে যে একটা মিউটেক্স তৈরি করছে। মিউটেক্স বেসিকলি আপনি একটা লকের মতো করে চিন্তা করতে পারেন যে মিউটেক্স আমি তৈরি করলাম। তো মিউটেক্স বাই ডিফল্ট প্রথম যখন স্টার্ট হয় এটা মেশিন টু মেশিন ভ্যারি করে, মানে বেসিকলি এক এক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এক এক রকম হইতে পারে। তো দেখেন আমাদের এখানে লেটস সি যে কোথায় মিউটেক্সটাকে লক করছে। ধরেন এটা একটা ফাংশন যেটা দিয়ে ট্রেড গুলো কাজ করবে। তো ট্রেড ফাংশনের মধ্যে আমি প্রথমে প্রিন্ট করলাম যে একটা থ্রেড রান করা শুরু হইলো, তারপর একটা ফর লুপ চালাইলাম। মানে বেসিক্যালি আমি কি করতেছি, নাম্বার বাড়াচ্ছি, তাই না? 0 থেকে 2 পর্যন্ত হচ্ছে কাউন্ট করতেছি, প্রত্যেকটা বার সাম কাউন্ট করতেছি। তার মানে আমার একটা প্রসেস যখন একটা সাম ভ্যারিয়েবলকে আপডেট করবে, সাম ধরেন কথার কথা থ্রেড 0 উইথ থ্রেড আইডি 1, তো এইটা যখন নাকি সামটাকে আপডেট করবে তখন অন্য কেউ কিন্তু সামটাকে আপডেট করলে চলবে না। সো দ্যাটস ওয়াই এটা যদি আমার ক্রিটিক্যাল সেকশন হয়, যদি আমার ক্রিটিক্যাল সেকশন হয়, প্রথমে আমার কি করতে হবে, অ্যাকোয়ার করতে হবে, তারপরে হচ্ছে আমার কাজ শেষ করে এটাকে হচ্ছে আবার রিলিজ করে দিতে হবে, সো দ্যাট আমার এই থ্রেডটা এসে আবার তাকে আপডেট করতে পারে আর কি। তো প্রত্যেকটা থ্রেড যদি এরকম করে দুই 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 করে বাড়ায়, তার মানে কত বাড়বে? টোটাল এখানে বাড়াচ্ছে হচ্ছে কত করে, 0 1 2 করে বাড়াইলো, 0 1 2 3 করে বাড়াইলো, আর ওই থ্রেডটা এসে আরো 3 করে বাড়াবে। সো সামের ভ্যালু আসলে 6 হবে আর কি, টোটাল 3 করে দুইজনই যদি বাড়ায় এরকম। আর আফটার ইউ হ্যাভ ইউজ দ্য মিউটেক্স, ধরেন আপনি লকের কাজ শেষ, আপনার লক আর ইউজ করে লাভ নেই, তো আপনি তো রুমে লক রেখেও লাভ নেই। তো নর্মালি আপনার যেটা করতে হয় যে মিউটেক্সটাকে ডিস্ট্রয় করে দিতে হয়। এখন আমি যদি ডিস্ট্রয় না করি কি প্রবলেম হয়, এটা হচ্ছে কি যে লাইক অনেক বেশি বড় প্রোগ্রাম যখন আপনি রিকার্সিভ প্রোগ্রাম কল করবেন তখন কিন্তু এই মিউটেক্সের পরিমাণটা অনেক বেড়ে যায়। মানে আপনি রিকার্শনে দেখা যায় যে 2 টু দি পাওয়ার মাল্টিপল অফ 2 টু দি পাওয়ার হয়ে যায় আর কি। তখন দেখা যাবে অনেকগুলো মিউটেক্স তৈরি হবে। আপনার মেমোরিতে যদি জায়গা না থাকে তখন কিন্তু এটা প্রবলেমেটিক হইতে পারে যে মিউটেক্স তৈরি করতে পারলো না, তখন এরর তৈরি হতে পারে। দ্যাটস ওয়াই ইটস অলওয়েজ বেটার যে মিউটেক্সের কাজ শেষ হয়ে সাথে সাথে আমি ডিস্ট্রয় করে দিতেছি। রাইট, এটা কি ক্লিয়ার? আচ্ছা এই পার্টটা একটু বলি। এই থ্রেড জয়েন যখন আমার মানে মেইন যে ফাংশনটা এটাও কিন্তু একটা থ্রেড, তাই না? তো মেইন থ্রেড 1 থ্রেড 2, আমরা কিন্তু হচ্ছে সামটাকে মানে আমরা চাচ্ছি দুইটা থ্রেড তিনবার করে যোগ করবে সামটাকে, এন্ড টোটাল হবে 6। সো এটা যদি হয় আমার মেইনটাকে কিন্তু আগে ওয়েট করতে হবে এই দুজনের কাজের জন্য, তাই না? দুজন কাজ শেষ করার পরে হচ্ছে আমার মেইনটা কাজ করবে। এই জন্য আমার জয়েন ফাংশন বেসিক্যালি কি করে যে এই দুইটা থ্রেডকে মেইনের সাথে জয়েন করতেছে। সো দুজনের কাজ যখন পুরোপুরি শেষ হয়ে যাবে, এক্সিট করবে দুইজন, তারপরে মেইন আসবে এই লাইনে এসে প্রিন্ট করবে যে টোটাল কাউন্ট ইকুয়াল টু সামথিং এরকম। আচ্ছা এবার সেমাফোরের কাজটা কি? সেমাফোরের কাজটা হচ্ছে লেটস সি, সেমাফোর একই কাজ করে, বাট সেমাফোর বলতে হচ্ছে আপনি একাধিক থ্রেডকে অ্যালাউ করতে পারেন। ফর এক্সাম্পল ধরেন আপনার এভাবে চিন্তা করতে পারেন আপনার কাছে গোল্ড কয়েন আছে হচ্ছে 10টা গোল্ড কয়েন আছে। সো তার মানে প্রত্যেকটা বার যখনই কেউ আপনাকে ওয়েট কল করবে তার মানে আপনি একটা করে কয়েন লুজ করবেন, আবার ওয়েট কল করলে একটা করে লুজ করবেন, আবার যখনই কেউ একজন সিগন্যাল দিবে তখন হচ্ছে আবার আপনি একটা কয়েন করে বাড়াবেন, আবার কেউ যদি সিগন্যাল দেয় আরেকটা করে কয়েন বাড়াবেন, এরকম আর কি। এটা কেন কখন কাজে লাগবে? আচ্ছা 2 টাইপের সেমাফোর আছে। একটা হচ্ছে কাউন্টিং সেমাফোর যেটা আমি একটু আগে বললাম যে এইগুলা যে মাল্টিপল ভ্যালুস থাকতে পারে। আর আরেকটা হচ্ছে বাইনারি সেমাফোর, সেটা হচ্ছে যে 1 এন্ড 0 এর মধ্যে হচ্ছে মানে লিমিটেড থাকবে আর কি, এর বাইরে যাইতে পারবে না। তো এইটা নরমালি আমরা যে মিউটেক্স দেখে আসছি না, মিউটেক্স এর মতোই আর কি, বেসিক্যালি 0 আর 1 বাইনারি চয়েস। আর কাউন্টিং সেমাফোর হচ্ছে যে আপনি মাল্টিপল ভ্যালুস বাড়াইতে কমাইতে পারবেন। যেমন এইটাকে যদি আপনার
সেমাফোরের ভ্যালু থাকে 10, তার মানে আপনি কতবার ওয়েট করতে পারবেন? টোটাল 10 বার ওয়েট করতে পারবেন না? যখনই ওয়েট করতে করতে আপনার ভ্যালু হয়ে যাবে 0, তার মানে কি আর আপনি ওয়েট করতে পারবেন না। তার মানে মানে আর আপনি ভ্যালু কমাইতে পারবেন না। তার মানে আপনার প্রসেসকে স্টাক হয়ে থাকতে হবে for other process to signal it and make it 1 so that you can use that 1. I hope that makes sense. আচ্ছা, তারপরে হচ্ছে কাউন্টিং সেমাফোর, এটা বুঝাইছে আর কি যে যতবার ওয়েট করাবেন এক করে ভ্যালু কমবে, আর যতবার সিগন্যাল দিবেন সেটা হচ্ছে এক করে ভ্যালু বাড়বে, এই ইমপ্লিমেন্টেশনের জন্য আর কি। আচ্ছা, এই যে দেখেন, when s is becoming zero all resources are being used, তার মানে যখন আপনার সবগুলো রিসোর্স ব্যবহার করা হয়ে গেছে, তার মানে আপনার স্টাক হয়ে থাকা লাগবে প্রোগ্রামের মধ্যে। আর যখন আপনার রিসোর্স আছে, যখন হচ্ছে আপনার পজিটিভ রিসোর্স আছে বা গোল্ড কয়েন আপনার কাছে আছে, তার মানে কি আপনি কাজ করতে পারবেন এরকম। লেটস সি, এটা mutual exclusion with semaphores. আচ্ছা, এখানে না ওরা এই মিউটেক্স নামটা দিছে, বাট লেটস সি যে আমরা হচ্ছে ইয়া করতে পারি নামটা চেঞ্জ করে, কারণ মিউটেক্সের সাথে তাহলে ইয়া হয়ে যায়, মানে অনেকে মিক্স করে ফেলে, আমি নিজেও করছি কয়েকবার। আচ্ছা, ধরেন কথার কথা বাইনারি সেমাফোর আছে হচ্ছে একটা এক্স, এক্স ক্যান বি ইউজ টু সলভ সিএস প্রবলেমস। ধরেন কথার কথা আপনার এক্স এর ভ্যালুটা হচ্ছে 1, সেমাফোরের ভ্যালুটা শুরুর দিকে তো 1 দিয়ে আপনি শুরু করবেন, তাই না? ধরেন বাইনারি সেমাফোর যেহেতু, তার মানে কি আপনি হাইয়েস্ট 1 আর লোয়েস্ট কি থাকবে আপনার 0, এই দুইটাই তো আপনার বাউন্ড থাকবে। এখন যখন আপনি ইনিশিয়ালাইজ করলেন, কথার কথা আপনি ইনিশিয়ালাইজ করলেন 1 দিয়ে, তো যখন একটা প্রসেস এসে ওয়েটটাকে কল করবে, আচ্ছা এখানে আমি আরেকটা প্রসেস লিখি, ডু ওয়েট। আচ্ছা, মিউটেক্স না লিখে আমি তো এক্স লিখতেছিলাম, তো এক্সই রাখি। আচ্ছা, এখানে ধরেন এটা আরেকটা প্রসেস, দুইজনই দেখতে সেম, দুইজনের কাজও সেম। তো কথার কথা ও যখন আসছে, প্রথমে ধরেন ও এক্সিকিউট হইল, তো সে কি করবে, ওয়েট কল করবে এক্স এর উপরে। তো এক্স এর উপরে যখন ওয়েট কল করলো, আমার 1 এর ভ্যালু কি হবে, 1 কমে যাবে না? 1 কমে হইলো 0। যখন 0 হইলো, ও আবার করলো কি, এক্স এর উপর ওয়েট কল করার চেষ্টা করছে, বাট অলরেডি কিন্তু এখানে ভ্যালুটা 0, তার মানে সে কি আর কমাইতে পারবে? লোয়েস্ট ভ্যালু কত এখানে? 0, তাই না? তার যেটা করতে হবে, স্টাক হয়ে থাকতে হবে, স্টাক হয়ে থাকতে হবে। তো ও যেটা করবে, তার ক্রিটিক্যাল সেকশনের কাজটা শেষ করবে, দেন সিগন্যাল দিবে এক্স কে। তো যখনই সিগন্যাল দেয়, আমরা কি দেখছি যে ভ্যালু আবার 1 বেড়ে যায়, তাই না? 1 বেড়ে গেছে। তো ওই যে ও এখানে ওয়েট করতেছিল না, সে হচ্ছে তখন আবার এটার ভ্যালুটা 1 কমায় 0 করতে পারবে। 0 করার পর সে তার ক্রিটিক্যাল সেকশনে কাজ করতে পারবে, করে দেন আবার সিগন্যাল দিবে, এটা কমে কি হয়ে যাবে, আবার 1 হয়ে যাবে। সো এরকম আর কি, এরকম 0 1 0 1 করে দুজন হচ্ছে মিউচুয়াল এক্সক্লুশন মানে এনশিওর করতে পারে। আচ্ছা, এইবার আচ্ছা, এখানে কিছু নিয়ম আছে যে semaphore value is not positive, তার মানে হচ্ছে it must wait, it cannot like go into the process block, and মানে এগুলো হচ্ছে আমরা এতক্ষণ ধরে যা যা বলছি প্রত্যেকটা জিনিসই এখানে জাস্ট লিখে দিছে আর কি। আর এখানে যে ওয়েক আপটা বলা হয়েছে, এটা হচ্ছে ইন্টারনালি একটা কল, যেটা হচ্ছে আপনি যখন সিগন্যাল দেন, ফর এক্সাম্পল ধরেন আপনার এখানে একটা রুম আছে অ্যান্ড দেয়ার ইজ লাইক 10 স্টুডেন্ট ওয়েটিং ফর হিয়ার টু গেট কনসালটেশন, কথার কথা অনেকগুলো আছে। তো যখনই আপনি সিগন্যাল দেন, ও যেটা করে, যে কোনো একটা প্রসেসকে জাগায় দেন। মানে ফর এক্সাম্পল ধরেন আপনি সিগন্যাল দিলেন, সিগন্যাল, তো ওরা কিন্তু হচ্ছে যখন নাকি স্টার্ট হয়, আমরা যখন বলি প্রোগ্রামে স্টার্ট, বেসিকলি এই প্রসেসগুলো কিন্তু স্লিপিং প্রসেস হয়ে যায়, তখন যেহেতু তারা কাজ করতে পারে না। যখনই আপনি সিগন্যাল দিবেন, সে শুরু থেকে একটাকে জাগায় দেবে, আবার যখন সিগন্যাল দিবেন আরেকটাকে জাগায় দেবে, বিকজ কি প্রত্যেকটার সময় ভ্যালু এক এক করে বাড়তেছে, তাই না? তো এক এক করে হচ্ছে সে জাস্ট ওয়েক আপ করবে অ্যান্ড তাদেরকে হচ্ছে কাজ করার সুযোগ দেবে এরকম। আর এখানে একটা ব্যাপার যে কোন প্রসেসের কাছে কন্ট্রোলটা ট্রান্সফার হবে, সেটা করে হচ্ছে সিপিইউ শিডিউলার। লাইক বিভিন্ন অ্যালগরিদম আমরা দেখে আসছিলাম, রাউন্ড রবিন, তারপর এফসিএস, তারপর হচ্ছে শর্টেস্ট রিমেইনিং জব ফার্স্ট। তো ওই রকম করে প্রসেসগুলো হচ্ছে এখানে সাজানো থাকে, সো দ্যাট তারা তাদের প্রায়োরিটিটাও মেনটেন করতে পারে অ্যাট দ্য সেম টাইম। এটা বেসিক্যালি ওইটার ইমপ্লিমেন্টেশনটাই বোঝানো হয়েছে, যে যদি আমি ওয়েট করতে বলি, তার মানে হচ্ছে আমার কি করতে হবে, ব্লক করতে হবে,
দ্য ভ্যালু, সরি ব্লক করতে হবে সেই মেমোরিটাকে। আবার যখন হচ্ছে আমি রিলিজ করব তখন কি করতে হবে, আমরা একটা প্রসেসকে হচ্ছে ওয়েট করতে হবে। সো দিস ওয়ান ব্লকস দ্য আদার প্রসেসেস অ্যান্ড দিস ওয়ান লাইক ওয়েকস আপ দ্য আদার প্রসেসেস, এরকম। আচ্ছা, এই যে দেখেন এখানে একটা প্রবলেম দেওয়া হয়েছে। আমার অবভিয়াসলি এই দুইটা লাইব্রেরি ইনক্লুড করতে হবে সো দ্যাট আই ক্যান ইউজ থ্রেড, মিউটেক্স অ্যান্ড সেমাফোর, এরকম। ধরেন কথার কথা সেমাফোর আমি যখন তাকে ইনিশিয়ালাইজ করি ওটা কিন্তু ভ্যালু কি হবে আমি জানি না। সো আমার ম্যানুয়ালি ভ্যালুটা হচ্ছে ইনপুট দিতে হয়। তো ধরেন কথার কথা ইনিশিয়ালাইজ করলাম 1 দিয়ে, সরি 0 দিয়ে। আচ্ছা, তো যদি হচ্ছে আমি 1 মিনিট, আমি ইনিশিয়ালাইজ করলাম মানে 0 যদি থাকে 1 দিয়ে আমি ইনিশিয়ালাইজ করবো। সো আমার সেমাফোরের ভ্যালু কত, আমার এখন 1। যদি হচ্ছে আমার সেমাফোরের ভ্যালু 1 থাকে, পরবর্তীতে আমার থ্রেড যখন এই ফাংশনটাকে কল করবে, এটা তো আমার ক্রিটিক্যাল সেকশন ছিল না তার আগের কোডে। আগে আমরা কি করতাম, এখানে একটা অ্যাকোয়ার কল করতাম আর এখানে রিলিজ কল করতাম। আর এখানে যেটা করব যে সেমাফোরকে ওয়েট করাবো, তো ওয়েট যখন করাবো একের ভ্যালু কমে 0 হবে। আমার কাজ শেষ করব সামের মধ্যে, সামের মধ্যে কাজ শেষ করার পর এটাকে পোস্ট করে দেবো, পোস্ট করলে এটার ভ্যালু 1 বেড়ে 1 হয়ে যাবে। সো দিস ইজ বেসিকলি মিউটেক্সটাকে হচ্ছে এখানে সেমাফোর দিয়ে আর কি রিপ্রেজেন্ট করতেছে, মিউটেক্সের কাজটাকে আর কি, চলে এরকম। আচ্ছা, এই যে এখানে টোটাল কাউন্ট হচ্ছে 6, মিউটেক্সের ভ্যালু কাউন্ট 6 ছিল because they are doing the same thing and maintaining the same synchronization. আচ্ছা, এইবার let's see. আচ্ছা, আমরা মিউটেক্স দিয়ে একটু আগে পড়ছিলাম, প্রোডিউসার কনজিউমার প্রবলেমটা পড়ছিলাম। তো এখানে হচ্ছে সেম জিনিসটা যদি হচ্ছে আমরা দেখি, সেটা হচ্ছে সেমাফোর দিয়ে কেমনে করতে পারি। তো নর্মালি লেটস সি কি করছে ওরা। আর এখানে হচ্ছে ওয়েক অফ দ্য প্রোডিউসার। আচ্ছা আচ্ছা, নর্মালি আমার যে প্রোডিউসার থ্রেডটা আছে সেটা হচ্ছে ইনফিনিট অ্যামাউন্ট অফ টাইম চলবে। যদি চলে তাহলে হচ্ছে আমি কি করব, প্রথমে একটা আইটেম প্রডিউস করব। আইটেম প্রডিউস করার পর আমি দেখব যে আমার বাফারটা ফুল কিনা। যদি আমার বাফারটা ফুল হয় তাহলে আমার কি করতে হবে, স্লিপ করতে হবে। স্লিপ মানে হচ্ছে আমার প্রসেসটা হচ্ছে আপাতত কোনো কাজ করবে না। অ্যাট দ্য সেম টাইম কনজিউমারে আমি কি করব, কনজিউমার হচ্ছে ইনফিনিট অ্যামাউন্ট অফ টাইম চলবে। আইটেম কাউন্ট যদি শূন্য হয়ে যায় তাহলে আমার কি স্লিপ করতে হবে, কারণ আইটেম কাউন্ট যেহেতু একটা প্রোডাক্টও নাই আমার কনজিউম করার জন্য, আই হ্যাভ টু স্লিপ হিয়ার। বাট যেহেতু প্রডিউসার ইজ স্লিপিং, তার মানে কনজিউমার ইজ কনজিউমিং রাইট নাও, কারণ আইটেম কাউন্ট ইজ নট ইকুয়াল টু 0, অবভিয়াসলি না, যদি এটা ট্রু হয়। তাইলে কনজিউমার এখানে ওয়েট না করে সে কি করবে, একটা আইটেম রিমুভ করবে বাফার থেকে, এই যেটা আরো ইজি লাগতেছে দেখতে কোডটা। অ্যান্ড আইটেম রিমুভ করার পর টোটাল আইটেমের কাউন্টটা হচ্ছে 1 করে কমাবে। কমার পরে আমার যেটা করতে হবে যে আইটেম কাউন্টটাকে আপডেট করতে হবে। যদি আইটেম কাউন্টটা একদম লাস্ট, মানে কি বলে বাফার সাইজ -1, মানে কি এটার যে একদম মানে মিনিমাম একটা হইলেও জায়গা আমার ফাঁকা হয়েছে, এরকমও যদি হয় তাহলে কি করতে হবে, আমার প্রডিউসারকে ডাক দিয়ে সজাগ করতে হবে যে এবার তুমি প্রডিউস করো, দেয়ার ইজ এ স্পেস ফর ইউ টু প্রডিউস। সো দ্য প্রডিউসার উইল কাম হিয়ার অ্যান্ড এসে সে কি করবে, সেই যে এখানে একটা প্রডিউস করছিল আইটেম সেটাকে হচ্ছে বাফারের মধ্যে ইনসার্ট করবে, করার পর আইটেমের কাউন্টটা বাড়াবে। বাড়ানোর পরে এখানে আবার দেখতে হবে যে আইটেমের কাউন্ট যদি মিনিমাম 1ও থাকে, তার মানে কি কনজিউমার এখন কনজিউম করার সময় হয়েছে। তো আমার কি করতে হবে, সে ওয়েক আপ দ্য কনজিউমার। আমরা মনে আছে আমরা একটা জিনিস দেখছিলাম যে এন্ট্রি, ক্রিটিক্যাল সেকশন এন্ড এক্সিট পিরিয়ড ছিল, তাই না? তো এখানে প্রত্যেকটা কোডের জন্য এটা হচ্ছে আমার এন্ট্রি, এটা হচ্ছে আমার ক্রিটিক্যাল সেকশন, এটা আমার এক্সিট সেকশন। সেম ভাবে এটা হচ্ছে আমার এন্ট্রি, এটা হচ্ছে আমার ক্রিটিক্যাল সেকশন, আর এই যে এই জায়গাটা হচ্ছে আমার এক্সিট সেকশন, এরকম। এটা তারা সেমাফোর দিয়ে আর কি ইমপ্লিমেন্ট করবে। আচ্ছা, এবার একটা ডেডলকের ব্যাপার আছে। ডেডলক জিনিসটা আসলে কি? ফর এক্সাম্পল ধরেন কথার কথা কোডটা যদি আমরা একটু দেখি, P0 আর P1 হচ্ছে দুইটা প্রসেস। এখন P0 প্রথমে, আচ্ছা ধরেন কথার কথা S আর এখানে Q নামে দুইটা ভ্যারিয়েবল আছে কথার কথা। এখন S এর দুইটাই হচ্ছে আমি 1 দিয়ে শুরু করলাম, S অ্যান্ড হচ্ছে Q। এখন যদি P0 প্রথমে আসে সে কি করবে আসলে,
এস এর ভ্যালুটা এস এর উপর যেহেতু ওয়েট করতেছে, তার মানে সে কি করবে, এস এর ভ্যালুটা কমাবে, 0 করবে। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম P1 যখন আসবে তখন সে কি করবে, কিউ এর ভ্যালুটা কিউ এর উপর যখন ওয়েট করতেছে কিউ এর ভ্যালু 0 করবে। অ্যান্ড তারপরে এখানে দেখেন এই লাইনটা দুজনের এক্সিকিউট করা শেষ। তারপর যখন দুজন এই লাইনে থাকবে, পি নট কি করবে, কিউ এর উপরে ওয়েট করতে চেষ্টা করতেছে, বাট সে কি আর ওয়েট করতে পারবে না, কারণ কি অলরেডি আমার সবগুলো গোল্ড কয়েন শেষ। তার মানে পি নট ইজ স্টাক, রাইট, পি নট ইজ স্টাক। অ্যান্ড পি ওয়ান কি করবে, এস এর উপর ওয়েট করার চেষ্টা করবে, বাট এসও তো 0, ওরও তো গোল্ড কয়েন শেষ, তো সেও কি আমার স্টাক, মানে সে আর কোনো কাজ করতে পারবে না। তো দেখেন দুইটা প্রসেসে কিন্তু এখানে কোনো কাজ না করে আটকে আছে, তাই না? সো দ্যাটস দ্য প্যাথেটিক পার্ট, যে এখন দুজনে কেউই কাজ করতে পারবে না, তো এটাকে বলা হয় ডেডলক। মানে ওয়ান্স দিস থিং হ্যাপেন্স, দুইটা প্রসেসই একদম ইনফিনিট অ্যামাউন্ট অফ টাইম স্টাক হয়ে যাবে আনলেস সামথিং হ্যাপেন্স ফ্রম আদার প্রসেস। ঠিক আছে, তো এই সিচুয়েশনগুলো নর্মালি হচ্ছে একটু অ্যাভয়েড করতে হয়, মেনটেনিং দ্য অর্ডার, যে কখন আমি ওয়েট করাবো কখন আমি ওয়েট করাবো না, এরকম আর কি। লেটস সি। আচ্ছা, এখানে একটা প্রবলেম আছে। আচ্ছা, আজানটা শেষ হয়নি। এখানে একটা প্রবলেম বলছে সেমাফোর ফর মাল্টিপল প্রোডিউসার কনজিউমার। তো এখানে দুইটা জিনিস রাখা হয়েছে, কাউন্ট ফিল, কাউন্ট এমটি। তো এমটি বলতে হচ্ছে কয়টা এলিমেন্টের ঘাটতি আছে, আর কাউন্ট ফুল হচ্ছে মানে কয়টা এলিমেন্ট আমার অলরেডি আছে, এরকম আর কি। তো এভাবে বলতে পারি যে নাম্বার অফ এলিমেন্টস, আর হচ্ছে মিউটেক্স একটা রাখা হয়েছে। এখন এই 3 টাইপের জিনিস রাখার মেইন কারণটা হচ্ছে এটা, যে মিউটেক্স, আচ্ছা এভাবে বুঝাই একটু। আচ্ছা, তো যখন আমার কোনো একটা প্রোডিউসার প্রোডিউস করবে, প্রোডিউসার উচিত কি, বা আমরা কি এক্সপেক্ট করছি, সে এই পুরা মেমোরিটা, বা অ্যাটলিস্ট যেখানে সে প্রোডিউস করতেছে পুরা মেমোরিটা, অথবা ফর এক্সাম্পল ধরেন আপনার এই এন্ট্রিতে সে প্রোডিউস করতেছে, এসে অ্যাটলিস্ট এই জায়গাটা যাতে হচ্ছে কেউ অ্যাক্সেস করতে না পারে, তাই না? মানে এই জায়গাটা অ্যাক্সেস করতে না পারা, আর এখানে যে ইন্ডেক্সের পয়েন্টারটা ওইটা চেঞ্জ না করা তো একই জিনিস, তাই না? এরকম। আবার যখন আমার কনজিউমার কনজিউম করার পর কি একটা জায়গায় এমটি হয়ে যাবে। সো আর প্রোডিউসার যেটা করবে, যখন প্রোডিউস করবে কাউন্ট ফুলের ভ্যালু এক বেড়ে যাবে। তো আমরা কনজিউমার থেকে এক্সপেক্ট করব যে সে যদি এখান থেকে কনজিউম করে, কথার কথা, যদি কনজিউম করে তাহলে এই পয়েন্টের ভ্যালুটা কেউ আপডেট করতে পারবে না। তো এই যে মিউচুয়াল এক্সক্লুশন ইনক্লুশনের যে ব্যাপারটা আছে, এইটাকে হচ্ছে কন্ট্রোল করবে হচ্ছে মিউটেক্স। আর এই যে কয়টা জায়গা খালি, ফর এক্সাম্পল ধরেন এই জায়গাগুলো ফিল আপ, আর এই জায়গাগুলো খালি, ধরেন এই 3টা জায়গা খালি, তো এটা আমি বুঝবো কিভাবে? এটার জন্য হচ্ছে আমার কাউন্ট এমটি সেমাফোরটা লাগবে। আর এই যে জায়গাগুলো আমার ফিল আপ, বা অলরেডি হচ্ছে এখানে প্রোডাক্ট আছে, আমি কনজিউম করতে পারবো, এই যে এই জায়গাগুলোর জন্য হচ্ছে আমার একটা কাউন্ট ফুল, মানে কাউন্টিং সেমাফোর লাগবে। সো দিস থিংস আর বেসিকলি কাউন্টার্স, যারা ট্র্যাক রাখে কোন জায়গাটা খালি কোন জায়গাটা অলরেডি ফিল আপ, এরকম আর কি। তো এখানে যদি আমরা একটু দেখি, প্রোডিউসার কি করতেছে, একটা আইটেমকে প্রোডিউস করলো, করার পর সে কি করতেছে, ওয়েট অন কাউন্ট এমটি। এখন একটা আইটেম যদি প্রোডিউস করে, এমটি স্পেসের সংখ্যা কি কমে যাবে না? সো আমরা কিভাবে কমাই, ওয়েট সিস্টেম কলটা দিয়ে আমরা কমাই। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আমার কি করতে হবে, যেহেতু আমি প্রোডিউস করে ফেলছি, আমার কি করতে হবে, মিউটেক্সটাকে লক করার চেষ্টা করতে হবে, মানে আমার দেখতে হবে কেউ কি অলরেডি অ্যারেটাকে ইউজ করতেছে কিনা। তো সেম ভাবে কনজিউমার কি করবে, যখন সে একটা কনজিউম করবে, তার মানে কি একটা করে এলিমেন্টের সংখ্যা কমে যাবে। তো সেটাই তারা যেটা করে, ওয়েট দিয়ে করতেছে কাউন্ট ফুলের উপরে। তার মানে কাউন্ট, ধরেন 10টা এলিমেন্ট যদি থাকে, একটা কনজিউম করে ফেললে একটা ওয়েট কল হবে, তার মানে এখন এলিমেন্ট আছে 9টা, কথার কথা। তো যদি কনজিউমার মিউটেক্সটাকে কল করে এবং সে যদি মিউটেক্সটাকে অ্যাকোয়ার করতে পারে, তার মানে কি সে এখন এখানে এসে পড়ছে না, আর মিউটেক্সটা কি করতেছে, আমার বাফারটাকে লক করে দিতেছে, স্পেসটাকে লক করে দিল। যদি লক করে দেয়, তার মানে সে কি করবে, লক করার পর একটা আইটেমকে রিমুভ করবে, রিমুভ করার ডান, যখনই ডান তখন সে কি করবে, মিউটেক্সটাকে সিগন্যাল করে দেবে। তার মানে হচ্ছে প্রোডিউসার যে এখানে ওয়েট করতেছিল এতক্ষণ ধরে,
সে করবে কি এই মিউটেক্সটাকে অ্যাকোয়ার করতে পারবে। ধরেন করলো, করার পরে সরি এখানে ওয়েট করতেছিল, আমি সরি এখানে ওয়েট করতেছিল, ওইখানে না, হ্যাঁ সে এখানে ওয়েট করতেছিল, বাট যেই নাকি সে এখানে সিগন্যাল দিল, প্রডিউসার একটা সিগন্যাল পাইলো এখান থেকে, অ্যান্ড প্রডিউসার ইজ নাও প্রডিউসিং, সে কি করবে বাফারটার মধ্যে তার আইটেমটাকে প্রোভাইড করবে। তো যখন সে বাফারের মধ্যে কোনো একটা কিছু প্রডিউস করবে, কনজিউমার কোনোভাবেই হচ্ছে বাফারটাকে অ্যাক্সেস করতে পারবে না, বিকজ সে মিউটেক্সটাকে অলরেডি দখল করে রাখছে। আফটার প্রডিউসিং সে কি করবে, মিউটেক্সটাকে সিগন্যাল দিয়ে দিবে। সো অন্য একটা কোনো কনজিউমার, ধরেন কথার কথা এখানে আটকে আছে, ধরেন এটা কনজিউমার ওয়ান, সরি এটা কনজিউমার ওয়ান, এখানে মনে করেন কনজিউমার টু উইথ দ্য সেম কোড। তো ওই কনজিউমার যদি এখানে আটকায় থাকে, তখন সে এই সিগন্যালটা পাবে, সো দ্যাট হি ক্যান গো ইনটু হিজ ক্রিটিক্যাল সেকশন। আমি আবার ভুল করছি, সরি, ও হচ্ছে এখানে ওয়েট করতেছে, এখানে বেশি মিউটেক্সে, হ্যাঁ, তখন সে সিগন্যালটা পেয়ে তখন সে এরকম করে কাজ করতে পারে। সো বেসিক্যালি এরকম ক্রস সিগন্যালিং এর মধ্যে দিয়ে আর কি তারা কাজগুলো করে। অ্যান্ড প্রডিউসার যখন পুরো কাজটা শেষ, তখন কি তার মানে একটা আইটেম যদি প্রডিউস হয়, তার কি কাউন্টফুলের ভ্যালু বাড়াইতে হবে না, নাম্বার অফ আইটেম এক করে বেড়ে গেছে একবার প্রডিউস হওয়ার পর। আবার সেম ভাবে কনজিউমার যখন একটা কনজিউম করবে, এমটি স্পেসের সংখ্যা কি এক করে বাড়াই দিতে হবে না, তার মানে কি কাউন্ট এমটি আমার বাড়াই দিতে হবে। সো দ্যাটস হাউ প্রডিউসার কনজিউমার প্রবলেম আপনারা মিউটেক্স দিয়েও করতে পারেন, কম্পেয়ার সব দিয়েও করতে পারেন, আবার সেমাফোর দিয়েও করতে পারেন, মানে দেয়ার আর সো মেনি অপশনস আর কি এখানে। আচ্ছা, রিডার রাইটার প্রবলেমটা হচ্ছে সেম জিনিস, ফার্স্ট ভ্যারিয়েশনে এটা বোঝানো হয়েছে যে মানে ফর এক্সাম্পল একটা প্রবলেম আপনাকে বলা হয়েছে যে যখন আমার রিডার, মানে ধরেন আপনি একটা বই লিখতেছেন অনলাইনে, তো আপনার একটা পেজের মধ্যে 10 জন রিডার রিড করতেছে, আপনি তখনই রাইট করতে পারবেন যখন সবগুলো রিডার চলে গেছে। ফর এক্সাম্পল ধরেন একদম ট্রাফিক যখন শূন্য আপনার ওয়েবসাইটে, তখনই আপনি আপডেট করতে পারবেন, তাছাড়া আপনি করতে পারবেন না। সো আপনার সবগুলো রিডারকে চলে যেতে হবে প্রথমত। তো এখানে এটাই করে যে এটা যদি রিডারের প্রসেস হয়, এটা যদি রাইটারের প্রসেস হয়, তারা যেটা করবে যে রিডারের প্রসেস এখানে ফার্স্টে ওয়েট করার চেষ্টা করে, মানে রিডারের প্রসেস আমার মিউটেক্সটাকে আটকায় দেয়। কথার কথা, এই মিউটেক্সটাকে আটকানোর মেইন পারপাসটা কি, রাইটারকে আটকানো না, অন্য রিডার যাতে না আসতে পারে, তাই না? ফর এক্সাম্পল ধরেন আপনার 10 জন রিডার আছে, এখন প্রথম জন যখন আসে, এটা সরি আমি এখানে না দিই, এখানে বুঝাই, হ্যাঁ এটা আপনার বই, প্রথম জন যখন আসে তখন রিড কাউন্ট এক করে বাড়াইতে হবে, তাই না? বাট একটা টাইমে যখন দুজনই এসে পড়বে, তখন কিন্তু একটু মানে রেস কন্ডিশন হয়ে যাবে, তখন কিন্তু শেয়ার্ড মেমোরি নিয়ে মারামারি শুরু হবে, মানে খাঁটি বাংলায় যদি বলি। তো এই জন্য আপনাকে রিডিং কাউন্টটা বাড়ানো এবং কমানোর জন্য মিউটেক্স ইউজ করতে হবে। আচ্ছা, আপনি রিড কাউন্টটা বাড়াইলেন, তারপর হচ্ছে রিড কাউন্ট যদি 1 হয়, মানে আমি যদি আমার প্রথম রিডার হই, মানে ফর এক্সাম্পল ধরেন আপনি রাইটার বসে বসে বইয়ের মধ্যে কিছু একটা লিখতেছেন, ঠিক আছে, কিছু একটা লিখতেছেন, তো প্রথম যখন রিডারটা আসবে, রিডার আসা মানে কি আপনার স্টপ হয়ে যাইতে হবে না, আপনি আর লিখতে পারবেন না, আপনার চলে যাইতে হবে। সো এই কাজটাই করে যে ইফ আই এম দ্য ফার্স্ট রিডার, আমি যদি প্রথম রিডার হই, আমার প্রথম দায়িত্ব হচ্ছে রাইটারকে ওয়েট করানো, মানে রাইটারকে কমায় দাও, মানে এক করে কমায় দাও, মানে রাইটার ইজ নো লঙ্গার রাইটিং। যখন রাইট করতেছে না, তখন আমি সিগন্যাল দিব মিউটেক্সকে যে হ্যাঁ আমি তো রিড কাউন্ট 1 বাড়াইছি, এই যে এখানে রিড কাউন্ট আমি আচ্ছা আমি লাইনটা ইয়া হয়ে গেছে একটু ব্ল্যাক কালার, আমি তো রিড কাউন্ট 1 করে বাড়াইছি, ইউ গাইস ক্যান নাও কাম অ্যান্ড আপডেট দ্য রিড কাউন্ট। অ্যাট দ্য সেম টাইম ধরেন আমি প্রথম রিডার, আমার রিডিং চলতেছে এখানে, এরকম করে 10 জন রিডার রিড করবে, এবং প্রত্যেকে যাওয়ার সময় রিড কাউন্ট যখন কমাবে, ওইটা যেহেতু আবার ক্রিটিক্যাল সেকশনের একটা মেমোরি, সে মিউটেক্স দিয়ে এটাকে লক করে দিবে এই পুরো রেঞ্জের মধ্যে, লক এন্ড রিলিজ। অ্যান্ড লাস্ট রিডার যেটা হবে, মানে রাইটার কিন্তু এখনো ওয়েট করতেছে, রাইটার তখনই লিখতে পারবে যখন একটা রিডারও নাই, তাই না? তো যখন একটা রিডারও নাই, তার মানে কি আমার রিড কাউন্টটা শূন্য না। তো যখনই শূন্য হবে, ওই লাস্টের যে মানে ধরেন 10ম যে রিডার, সে যখন রিড করলো, সে যাওয়ার সময় রাইটারকে জানা যাবে যে ভাই আপনি আসেন, আপনি লিখতে পারেন এখানে। সো নর্মালি তখন যেটা করবে, সে সিগন্যাল দ্য আরডব্লিউ মিউটেক্স। আরডব্লিউ মিউটেক্স কেন? রাইটার ওয়েট যখন করে আরডব্লিউ এর উপর করে, সিগন্যাল যখন দেয় আরডব্লিউ এর উপর দেয়, তার মানে আপনার যদি হচ্ছে রাইটারকে কন্ট্রোল করতে হয়, আপনার রাইটারের মিউটেক্সটাকে হচ্ছে ম্যানিপুলেট করতে হবে। সো এখানে আপনি যখন ওয়েট করান, তখন রাইটারের মিউটেক্সটাকে আপনি ওয়েট করাচ্ছেন, আবার আপনি এখানে যখন সিগন্যাল দিচ্ছেন, তখন রাইটারের মিউটেক্সটাকে সিগন্যাল দিচ্ছেন, অ্যান্ড আফটার দ্যাট আপনি হচ্ছে ক্রিটিক্যাল সেকশন থেকে বের হয়ে যান। তো এরকম করে বেসিক্যালি এই প্রবলেমটা আর কি সলভ করা হয়। আচ্ছা, এই প্রবলেমটা কি ক্লিয়ার আপনার?
অলরাইট, খালি একটু জিনিস মাথায় রাখবেন যে এই দুইটা মিউটেক্স দুইটা ডিফারেন্ট কাজ করতেছে। একটা হচ্ছে রাইটারকে কন্ট্রোল করে আর আরেকটা হচ্ছে রিড কাউন্টকে কন্ট্রোল করে, তাইলেই চলবে। অলরাইট, এখন হচ্ছে আচ্ছা এটা হচ্ছে সেম জিনিসটা ইয়া করে বুঝাইছে। আচ্ছা, ডাইনিং ফিলোসফার্স প্রবলেম, রাইট। এটা এটা আমাদের ক্লাসে করায় নাই, বলছিল ফাইনালের জন্য রেখা দিবে, বাট ফাইনালেও করায় নাই, ফাইনালের ক্লাসের শুরুর দিকে। এটা আমার একটু দেখতে হবে, ডাইনিং ফিলোসফার্স প্রবলেমটা, বুঝছেন? দেখে দেন হচ্ছে আমি জানাইতে হবে। আচ্ছা, ফাইল সিস্টেমে আরেকদিন করি, আমার হচ্ছে 8:30টায় ক্লাস আছে আমার একটা অনলাইনে। তো আমরা একটা কাজ করি, আরেকদিন নিয়ে